মাহতাব। রিফাত তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি রিফাতের সেই ঘটনার সময়কাল। রিফাত প্রিসাইসলি সেই বছরটা উল্লেখ করতে নিষেধ করেছেন, যদি তিনি আমাকে শেয়ার করেছেন তিনি বলছেন প্রিসাইসলি উল্লেখ করতে যাচ্ছেন না। 2010 সালের পরবর্তী কোনো একটা সময় রিফাত তখন কলেজ শেষ করেছেন, মিউজিক করতেন, কলেজ লাইফ থেকে মিউজিক করতেন। তার একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নামটাও তিনি উল্লেখ করতে চাচ্ছেন না। সেখানে তিনি গিটার বাজাতেন, তো অনেক কনসার্ট করতেন বিভিন্ন জায়গায়, আন্ডারগ্রাউন্ড কনসার্ট এগুলো করতেন তিনি। আর তাদের প্র্যাকটিস হতো, মাঝে মাঝে প্র্যাকটিস হতো। তো বেশিরভাগ সময় যেই জায়গাটায় প্র্যাকটিস হতো সেটা ঢাকার একটা আবাসিক এলাকায়, একটু নির্জন আবাসিক এলাকা। সেটার একটা কর্নারে একটা বিল্ডিং ছিল, বেশ পুরনো বিল্ডিং, এবং ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি দুইটা ভাগে বিভক্ত। একটা পাশে হচ্ছে রেসিডেন্সিয়াল মানে বাসা, সেখানে মানুষ থাকে, রেসিডেন্সিয়াল প্লট, ওখানে মানুষ থাকে। আর এই পাশে একটা কোচিং সেন্টার, আর তার ওপরে হয়েছিল একটা প্র্যাকটিস প্যাড, মানে এক সাইডে কোচিং সেন্টার, এক সাইডে প্র্যাকটিস প্যাড। তো ওখানে যেতে হতো, এবং 4 তলার উপরে, মানে পুরোনো বিল্ডিং 4 তলা, এবং সেই বাড়ির পেছনে বেশ নারকেল গাছটা ছিল, বেশ অন্যরকম ছিল। সন্ধ্যার পর যদি প্র্যাকটিস প্যাডে যেতে হতো, রিফাতের কাছে একটু গা শিরশির করতো, কারণ একেবারে অন্ধকার গলি। রাতের বেলা যখন যেত তখন ওই জায়গাটা একদম নীরব হয়ে যেত, তখন হেঁটে যেতেই জানি কেমন লাগতো। তো তারপর যখন উঠতো, ওই বিল্ডিংটার মূল যে গেট, ওটাতে ঢুকলেই কেমন জানি একটা মানে থুম মারা পরিবেশ, কিছু নাই, বিল্ডিংটা মনে হতো একদম নীরব নিথর দাঁড়ায় আছে, এবং এর মধ্যে দিয়ে সিঁড়িতে উঠে যেতে হতো। সিঁড়িটাও বেশ অন্ধকার থাকতো, কারণ রেসিডেন্সিয়াল যে অংশটা সেখানে আলো আছে, এই পাশে যে কোচিং সেন্টার, সেটা ওই মানে কোচিং সেন্টার বা কোনো একটা ছোট ছোট স্কুল বা কিছু একটা আর কি, সেটা রিফাত জানে না কি ছিল, বাট পড়াশোনার একটা ছিল আর কি, ইনস্টিটিউশন ছিল। ওইটা সন্ধ্যার পরে একদমই অন্ধকার থাকতো, দারোয়ানও বেশিরভাগ সময় থাকতো না। যাই হোক, তো ওখানে যেত রিফাত প্র্যাকটিস করতে, এবং ওইটা ছাড়া আসলে ওদের অপশন ছিল না, ওইটাই নাকি বেশ সস্তা ছিল ওই সময়। সে লোকেশনটা তো এমনিও বলবে না। তো যাই হোক, রিফাত ওখানে যেত প্র্যাকটিস করতে। তো একদিনকার কথা, রিফাত গিয়েছে, তার সাথে তার ব্যান্ডের সাথে কথা হয়েছে যে তারা ওখানে যাবে, এবং তাদের প্র্যাকটিস শুরু হবে সন্ধ্যার পরপর, মানে ঠিক মাগরিবের পরপর তারা প্র্যাকটিস করবে। তো ওইভাবেই রিফাত যায় সেখানে। তো গিয়ে তখন দেখে যে অলরেডি আরেকটা ব্যান্ড প্র্যাকটিস করতেছে, এবং তাদের ওখানে তার সাথে আরো একজন আসছে, তাদের মেম্বার, সে গল্প করতেছিল। তারা দুইজন উঠে যায়, ওই সিঁড়ি বেয়ে একদম ছাদের ওখানে উঠে যায়। তারা গল্প করতে করতে একেবারে সন্ধ্যা মিলায় যাচ্ছে, এই সময় নামে, দেখে যে ওই আরেক ব্যান্ডের প্র্যাকটিস শেষ হয়েছে, তারা নেমে যাচ্ছে, এবং তাদের কিছু মানুষ গল্পগুজব করতেছে, কথাবার্তা বলতেছে। সেটা কথা বলতে বলতে তারা কয়েকজন ঢুকলো পাশের যেই ফ্ল্যাটটাতে, ওই যে যেখানে ওই কোচিং সেন্টার, ওইখানে ওইটার গেট খোলা, ওখানে চেয়ার টেবিল, এক ধরনের ওই যে বসার যে একটা চেয়ার আছে সামনে, ফোল্ডিং একটা টেবিলের মতো থাকে, ওরকম অনেকগুলো রাখা, এবং অন্ধকার। তো ওখানেও কয়েকজন ঢুকছে, কথা বলতেছে ওই ব্যান্ডের লোকজন। তো রিফাত খুব ভালো চেনে না, তার নিজের ব্যান্ড মেম্বার অনেককে চিনে তাকে, কিন্তু ওদেরকে আর কি, তো রিফাত খুব ভালো চেনে না। তো রিফাত আর অত ওদের দিকে নজর না দিয়ে সে ঢুকে গেছে প্র্যাকটিস প্যাডে। ঢুকে তার মতো সে যে তার গিটার রেখে ওখানে টিউন করতেছে, এই সেই লাগাচ্ছে, এই সেই। তো মোটামুটি বেশ খানিকক্ষণ সময় চলে গেছে, আর ওর সাথে মেম্বাররা সবাই আসে নাই, ড্রামার আসছে। তো এই সময় হঠাৎ করে দুপ করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ায় বেশ একটা অস্বস্তিকর সিন হয়েছে। ওই বিল্ডিং এ কিন্তু কোনো জেনারেটর নাই, মানে ওই জেনারেটর চলে উঠবে এরকম কিছুই নাই। তো বেশ একটা মানে প্র্যাকটিস প্যাড এমনি ওই যে প্যাডিং করা, দেয়াল টেয়াল পুরো ওই যে ফোম দিয়ে আটকানো থাকে এরকম, আর আরো অন্ধকার, একদম গুমট অবস্থা। তো রিফাত তার গিটারটা রেখে বেরোয় আসলো। তো আসার সময় তার অ্যাকুস্টিক ছিল একটা ওইখানে প্র্যাকটিস প্যাডে, ওইটা নিয়ে আসছে। সে পাশে দেখলো যে ওই যে খোলা জায়গাটা, যেটা ওই কোচিং সেন্টারের মতো, ওইখানে জানলা দিয়ে আলো আসতেছে, একটু আলো আসতেছে। সে ভাবলো যে ওখানে যে বসে একটু টুংটাং করি, বাতাস আছে, ওই পাশে যে গাছ, নারকেল গাছের পাতা নড়তেছে, ওখানে বাতাস আসতেছে। চিন্তা করলাম বসে একটু টুংটাং করি অ্যাকুস্টিক নিয়ে। আর তার সাথে কেউ আসে না, রিফাত একাই ঢুকছে ওখানে। যে তো ঢুকে সে যখন নাকি প্রথমের রুমটায় ঢুকলো, সেটা হচ্ছে একটা বড় রুম এখানে, আর এই পাশ থেকে যে জানলাটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে তারপরে মানে ওই বড় রুমটার পরে একটা ছোট্ট করিডোর, তারপরে আর একটা রুম। ওই রুমেরই জানালা দেখা যাচ্ছিল এখান থেকে খোলা, ওখান থেকে এবং নারকেল গাছের অংশ দেখা যাচ্ছে নড়তেছে যেরকম। আর রাতের বেলা ইলেকট্রিসিটি চলে গেছে, কয়েকটা বিল্ডিং দূরে আলো জ্বলতেছে, ওগুলো হয়তো আইপিএস বা কিছু দিয়ে। তো রিফাত আর ওই বড় রুমটায় বসে নাই, সে হেঁটে চলে গেছে একদম ওই কর্নার রুমটার দিকে। ওখানে বলুন তার মাথায় একটা সুর ঘুরতেছিল আর কি, সে ওখানে বসে চিন্তা করছে যে ওইটা তুলবে। তো
হেঁটে যখন রুমে গেছে, ওখানে যে চেয়ার আছে, চেয়ার টেনে, মানে চেয়ারও টান দিছে, টেনে মানে বসবো ওইখানে চিন্তা করছে। এই সময় সে খেয়াল করলো যে জানালার পাশে চেয়ারে কে জানি বসে আছে। রিফাত চিন্তা করলো যে আচ্ছা কে বসে আছে, তাদের সাথে তো কেউ না। দেখে অনেকটা ওখান থেকে অবয়ব বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মেয়ে মানুষ, আর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে, মিষ্টি একটা পারফিউম টাইপের ঘ্রাণ। তো সে বুঝলো মেয়ে মানুষ মানে হতে পারে আগের ব্যান্ডের কেউ। তো একটু সে অস্বস্তি ফিল করলো, কিন্তু যদি ওই ব্যান্ডেরও কেউ হয়ে থাকে তো তারাও খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে। তো এই কারণে রিফাত আর কিছু বললো না। চিন্তা করলো যে সে যদি মেয়েটা কথা বলতে চায়, সেও হয়তো বলবে যে হাই হ্যালো কিছু একটা বলবে তাকে। কিছু বললো না, সে বুঝলো যে এখানে একটা মেয়ে বসে আছে। তো একটু অস্বস্তি ফিল করতেছে, সে যে সুর তুলবে বা কিছু করবে, সুর তুললে হালকা গাইতে হয়। তো সে আস্তে আস্তে করে তার স্ট্রিং করতেছে, অ্যাকুস্টিকটা মেলাচ্ছে। এটা কিন্তু ইসে ছিল, মানে তাদেরই অ্যাকুস্টিক, তাদের ব্যান্ডেরই অ্যাকুস্টিক ওখানে ছিল, ওই প্র্যাকটিস প্যাডে রাখা ছিল, নিয়ে আসছে ওদের সাথে মানুষ। তো সে জাস্ট টিউনটা মিলাচ্ছে গিটারের। এই সময় সে দেখলো যে ওই মেয়েটা সুর করতেছে, একটা মানে কণ্ঠে একটা সুর ভাসতেছে। সুরটা অন্যরকম, মানে সুরটা বেশ ভাল লাগলো রিফাতের কাছে। মানে সে হঠাৎ করে খুব ক্যাচি একটা সুর মেয়েটা মুখ থেকে ভাজলো, কেমন জানি গলার ভেতর থেকে বের করতেছে। তো রিফাতের কাছে মানে বেশ অন্যরকম লাগলো। চিন্তা করলো বাহ, ব্যান্ডের তো মানে মেয়েটা কি ভোকাল, যে সুন্দর গান গায়, মানে অসাধারণ, মানে বেশ সুন্দর একটা, মানে কাইন্ড অফ অনেকটা শুনে মনে হচ্ছে যে সেই মানে স্ক্যান্ডিনেভিয়ান যে সুরগুলো আছে, ললাবাই, ওই ধরনের একটা সুর, খুব সুন্দর একটা। হঠাৎ করে রিফাত খেয়াল করলো যে এটার একটা হাই পিচে চলে গেল, মেয়েটা যে সুরটা করলো এটা হাই পিচে চলে গেল, বেশ হাই পিচে। রিফাতের কাছে এটা অস্বস্তিকর একটা পরিবেশ মনে হলো, যে এই জায়গায় এরকম হাই পিচে শব্দ করতেছে মেয়েটা, কেমন কথা, বেশ জোরে। এবং এক পর্যায়ে এত হাই পিচে শব্দ করলো, সুর করলো, মানে বলার মতো না, খুব হাইতে চলে গেল তার স্কেল। তো রিফাতের কাছে কেমন যেন অস্বস্তি লেগে উঠলো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, মানে জিনিসটা ইনহিউম্যান মনে হলো, যে মানুষ কিভাবে এরকম হাই পিচে সুর করে, একদম এরকম। সে তাকাইছে, এখন মেয়েটার দিকে তাকাইছে সে, রিফাত তাকায় দেখতেছে আলো, মানে ওই জানালা দিয়ে যতটুকু আলো আসতেছে আর কি, আলো আধারিতে সে বুঝতে পারছে একটা মেয়ে বসে আছে, বোঝাই যাচ্ছে, হালকা আলো পড়ছে মেয়েটার চেহারা উপরে, তার চোখ দেখা যাচ্ছে না, স্কিন হালকা বোঝা যাচ্ছে, এবং চুল ছেড়ে রাখছে এটা বোঝা যাচ্ছে। বসে আছে এখানে, একটা টি শার্ট পরা, আর টি শার্ট বোঝা যাচ্ছে যে টি শার্ট পরা ওখানে, এবং হাত দুইটা রাখা সামনের যে ওই যে বোর্ডটা, রাইটিং বোর্ডের উপর রাখা। তো মেয়েটা যে হাই পিচে সুর করতেছিল, তারপরে রিফাত খেয়াল করলো কেমন একটা কর কর শব্দ হচ্ছে। তো এটা সে খেয়াল করে দেখলো যে মেয়েটা হাত দিয়ে ওই যে ইসের মধ্যে স্ক্র্যাচ করতেছে, ওই যে ডেস্কের মধ্যে স্ক্র্যাচ করতেছে, এরকম স্ক্র্যাচ করতেছে, মানে নখ দিয়ে। রিফাত মনে করলো যে এটা কেমন কথা, জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই যে মেয়েটা যে শুটটা করতেছে, এটা তার মানে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগতেছে। শুটটা খুবই সুন্দর, কিন্তু এই যে হাই পিচে যে মেয়েটা টান দিচ্ছে, এটা তার কাছে মনে হচ্ছে অ্যাবনর্মাল। এত জোরে গাচ্ছে, আশেপাশে কেউ শুনতেছে না, কেমন কথা। রিফাত আস্তে করে গিটারটা নিয়ে উঠে গেল, আর কিছু বললো না। মনে করলো যে মেয়েটা কি মানে ঠিক স্টেটে আছে, সে কি সঠিক স্টেটে আছে, সে বুঝলো না, নাকি তার কোন একটা মানে আর কি মানসিকভাবে সে একটু অন্যরকম আছে। এই চিন্তা করে সে বের হয়ে গেল আস্তে করে গিটারটা নিয়ে রুম থেকে। তো বের হয়ে সে গেটের বাইরে গেছে। তো তাদের যে ব্যান্ডের আরেকজন গিটারিস্ট সে ঢুকতেছে। তো সে বলে, বেটা কি রে, কি অবস্থা, তুই কই গেছিলি? বলে যে আমি তো এই মাত্র আসলাম, আর আই সেই দেখি এরকম কারেন্ট নেই, কি একটা অবস্থা, আয় চল পাশে বসি, ওই যে কোচিং সেন্টারে যায় বসি ওখানে। তো রিফাত বলে, না রে, এমন তো উঠাইছি এই মাত্র। কেন? কই যে মানে অন্য ব্যান্ডের মনে একটা মাইয়া বসা গান গাইতেছে, গলা অন্যরকম দোস্ত, একদম ইলাস্ট্রিসিটি সেই লেভেলের। তো শুনতেছিস না? মানে রিফাত কিন্তু তখনও শুনতেছে সে সুর। বলে, কই, আমি তো কিছু শুনি না। রিফাতকে কি কথা বেটা, এত জোরে আইতেছে, আয়। তা দুজনে হেঁটে গেল। বলে পাশের রুমে এখন যাওয়া যাবো না, রিফাতকে পাশের রুমে যাওয়া যাবো না, যেহেতু মেয়েটা গান গাইতেছে, আর মনে হইতেছে একটু অন্যরকম অবস্থা আছে মেয়েটা, এখানে বয়ে শোন, দেখ কি। তো ওখানে ঢুকলো তাদের যে গিটারিস্ট, ও ঢুকলো রিফাতের সাথে। ঢুকে কিছুক্ষণ মানে কান পেতে বলে, কিছু নেই, কি কথা বেটা, আমি তো কোনো শব্দই শুনি না। রিফাতের একটু খটকা লাগলো। রিফাতকে জানি, আমি তো শুনতেছি। বলতে বলতে রিফাত হেঁটে বাসের রুমে চলে গেল। চলে যায়, দেখতেছে কোনো শব্দ নাই, মানে সে জাস্ট রুমটা পার হয়ে এখানে গেছে, পুরা শব্দ নাই, পুরা গন, এবং রুম খালি। রুমের মধ্যে ওই জায়গায় যে মেয়েটা ছিল ওখানে কেউ নাই। তো তাদের গিটারিস্টও তার সাথে ঢুকলো। ঢোকার পর বলে, তুই কি কর বেটা, তুই বেটা কি অবস্থায় আছিস তাই দেখ, তোর মাথা ঠিক আছে?
রিফাতকে দোস্ত আমি শুনছি, আমি নিজে বসেছিলাম এখানে, আসছিলাম আয়সা, আমি যে অ্যাকুস্টিক দেখ আমার হাতে, আমি এখানে নিয়ে আসছি আয়সা, আমি একটা আমার এই যে একটা কম্পোজিশন তোলার জন্য আমি এখানে বসে চিন্তা করতেছিলাম। এই সময় আমি দেখি যে ওইখানে বসে একটা মেয়ে এখানে ওর সুর করতেছে, সুরটা আমার এখনো মাথায় আছে, আমি তো সুরটা করে দেখাবো তোর, এখন আমার মাথায় ঘুরতেছে সুরটা, একটু আগ পর্যন্ত আমি শুনছি, এখন দেখি মেয়েটা নাই এখানে। তো গিটারিস্ট কয় আমার বেটা থি মারিস না, ছা মারিস না, বলে এদিকে বলে টান দিয়ে নিয়ে গেলে। এর মধ্যে তারা ওই কথা বলে ওদিকে যে ওকে নিয়ে গেছে তার গিটারিস্ট, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসছে, যাই হোক আলো জ্বলে উঠছে ওখানে পাশের রুমে আর কি, তাদের যেখানে প্র্যাকটিস প্যাড ওখানে। তো ওখানে হেঁটে ঢুকে গেল গিটারিস্টের সাথে, রিফাতও ঢুকছে। এখন ঢোকার পরে রিফাতের কাছে কেমন জানি লাগতেছে, জিনিসটা নর্মাল মনে হচ্ছে না তার কাছে, কেমন জানি একটু হ্যাব নর্মাল। মেয়েটা যে সুরটা করতেছিল, সুরটা তার মাথায় ঘুরতেছে, সারাক্ষণ ঘুরতেছে, সে চিন্তা করতেছে, এবং সে মেয়েটার ওই যে অবয়বটা দেখছে হালকা, ওই যে বাইরের যে রাতের আলোতে চেহারার হালকা একটা আদল দেখছিল, সেটাও দেখছে। সে একটা মানে স্কেচ করতে পারতেছে মেয়েটার চেহারা কেমন ছিল, বুঝতে পারতেছে, মানে তার কাছে ওইটাই মাথায় ঘুরতেছে আর কি। যাই হোক তারা শুরু করলো, রিফাতও তার গিটার টিউন করলো, এখানে বসলো, বসার পর তারা প্র্যাকটিস শুরু করলো, এবং তাদের যে নাম্বারগুলো সেগুলা হলো, ওখানে প্র্যাকটিস করলো। রিফাত একটু অন্যমনস্ক ছিল, ঠিক মতো মন দিতে পারতেছিল না। তো তারা জিজ্ঞেস করলো অন্যরা যে কি ব্যাপার, আজকে তোমার একটু অন্যরকম লাগতেছে। না আমি আসলে বাইরে ছিলাম, তারপর আসছি, আসার পরে তো ঢুকছি, এখানে কারেন্ট নেই। আর সবাইকে সে বললো না, তো ওদের গিটারিস্ট যে ছিল সে বললো, জানি রিফাত ও বেটা পাশের ফ্ল্যাটে যে কোন মেয়ের গান শুনছে, কি কয় বেটা, যে দেখি কোনো মেয়ে নাই, ওর মাথায় কি যে ঘুরে। তো ফ্রেন্ড বলতেছে, তো রিফাত আবার একটু চেতলো এটা নিয়ে, তো তারা বোঝাই তোমার সাথে আমি যোগ করি নাই, আমি সিরিয়াস, মানে সে রিফাত একটু সিরিয়াস হয়ে গেলে তুমি তো চলে যেত তুই থেকে। তো যাই হোক ওখান থেকে বেরোয় আসলো, বেরোয় এসে রিফাত একটু মুডি মারলো তার সেই ফ্রেন্ডের সাথে, গিটারিস্টের সাথে, সে বাসার দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে সে ওই যেখান থেকে বাসে উঠে ওখানে উঠে সে তার বাসায় চলে গেল। তো রিফাতের বাসা ছিল ঢাকার একটা আবাসিক এলাকায়, সেখানে তারা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছিল কয়েকজন বন্ধু মিলে, যারা ইউনিভার্সিটিতে পড়তো। তারা 3টা রুমের একটা অ্যাপার্টমেন্ট, রিফাতের জন্য আলাদা একটা রুম, আর বাকি 2 বন্ধু তাদের জন্য তাদের আলাদা 2টা রুম ছিল। তো সবাই মোটামুটি একটু শৌখিন, তারা বন্ধুরা, এর জন্য সবাই আলাদা আলাদা রুম রাখছে। তো রিফাত বাসায় এসে দেখে যে অন্যরা তাদের রুমে আছে, সে সোজা তার রুমে ঢুকে যায়, রিফাতের রুমে, এবং ঢুকে সে ফ্রেশ হয়ে সে বসে তার মতো কম্পিউটার চালায়, ইত্যাদি ইত্যাদি কাজ করে, কম্পিউটারে কিছুক্ষণ ব্রাউজ করে, আর তারপরে সে তার গিটার নিয়ে বসে। তার মাথার মধ্যে তখনও ওই যে সুরটা শুনছে ওইটা তার মাথায় আছে। চিন্তা করছে, সারি আমি তো দেখছি সুরটা আমার মাথায় করতেছে, এই সুর কোত্থেকে আসছে, এমন তো না যে এই সুরটা আমি জাস্ট র্যান্ডমলি পিক করছি, একেবারে সে মনে করতে পারতেছে সুরটা প্রত্যেকটা ভাগ করে করতে। সে চিন্তা করলো যে এটা আমি গিটারে তুলি। তো সে তার অ্যাকুস্টিকটা নিয়ে, তখন অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে। সে তার যে বারান্দা, রুমের সাথে লাগোয়া বারান্দা, সে লাগোয়া বারান্দাতে যে বসলো, একদম নীরব, তাদের এলাকাটা যেটা সেই জায়গাটা একদম নীরব। ওইখানে এখনও মানুষ কিন্তু কম, আর ওই সময় আরো কম ছিল। তো সে ওখানে বসছে বারান্দায়, দেখতেছে ঝিঝি পোকার শব্দ আসতেছে সামনে, এই পাশে কতগুলো গাছগাছালি আছে, এগুলোর মধ্যে একেবারে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। আর রিফাত তার রুমের মধ্যে জাস্ট একটা টেবিল ল্যাম্প জ্বালা রাখছিল, আলো একদম কম। বসে সে অ্যাকোস্টিকে ওই সুরটা মাথার থেকে তোলা শুরু করলো। তো উঠতেছে, সুরের যে মেইন ফ্রেমটা উঠতেছে, বাট পিচটা হচ্ছে না, অ্যাকোস্টিকে সে হাই পিচ আসতেছে না। সে চেষ্টা করতেছে নিচে নেমে আরো ওইটা উঠানোর, কিন্তু হচ্ছে না, ওই পর্যন্ত পিচ উঠতেছে না, অ্যাকোস্টিক গিটারের যে লিমিটেশন। তো সে তখন চিন্তা করলো যে আমি ঘরে যাই, ঘরে গিয়ে আমার ইলেকট্রিক গিটার লাগাই, অ্যাম্পের সাথে সাউন্ড কমাই দিয়ে, ডিস্টরশন দিয়ে তারপর ট্রাই করি, অথবা এফেক্ট দিয়ে ট্রাই করি, প্রসেসরের সাথে লাগাই। তো ওই চিন্তা করে সে চলে আসে রুমে এসে গিটারটা রেখে তাড়াতাড়ি ইলেকট্রিক গিটার বের করে সে তার যে এই হেডফোন আছে, হেডফোনের সাথে সে কানেক্ট করে প্রসেসর দিয়ে। তারপরে সে ওইটা তোলা শুরু করে, এবং সে পিচ ওরকম তুলতেছে, হাই করতেছে, একটু ডিলে বাড়াই দিচ্ছে, সবকিছু করে তুলতেছে। তা অ্যাট দ্য এন্ড যেটা তৈরি হলো সেটা হলো এক্সট্রাঅর্ডিনারি একটা ডিফারেন্ট সুর, একদম এক্স্যাক্টলি যেই সুরটা সে শুনছিল ওই দিন রিফাত, ওই মেয়েটার কণ্ঠে, মেয়েটা যে সুর করতেছিল সেইটা। তো রিফাত এখন চিন্তা করলো যে দিস ইজ স্ট্রেঞ্জ, এইরকম একটা সুন্দর সুর একটা মেয়ে কণ্ঠ দিয়ে করতেছে, এরকম হাই পিচে উঠে,
কেমনে সম্ভব? সে চিন্তা করছে এটা যদি কোনো গানের মাঝখানে ঢুকায় দেওয়া হয় তাহলে তো সেই রকম একটা জিনিস হবে, কিন্তু এটা যদি আসলে অন্য কোনো ব্যান্ডের ভোকাল হয় বা তার নিজেদের সুর হয় তাহলে তো এটা চুরি করা হবে। এগুলো ভাবতেছে রিফাত। যাই হোক, সে এগুলা চিন্তা করতে করতে তার গিটার হেডফোন এগুলো রাখলো, রেখে চিন্তা করলো যে খিদা লাগছে, কিছু খাই। তো সে উঠলো, উঠে রুম থেকে বেরোলো। তো রুম থেকে বেরোয় তার রুম থেকে বেরোলেই যে জায়গাটা সেটা হচ্ছে তাদের যে ডাইনিং স্পেসের ওই পাশে হচ্ছে তাদের লিভিং রুম। সেখানে একটা সোফা সেট রাখা, টেলিভিশন আছে দেয়ালে মাউন্ট করা, এরকম আর কি। তো রিফাত বের হয়ে দেখছে যে ডাইনিং স্পেসে লাইট জ্বলতেছে, তাদের যে লিভিং রুম সেটা অন্ধকার। লিভিং রুমের সাথে একটা জানালা আছে, ওখান থেকে রাতের আলো আসতেছে। রাতের আলোতে যতটুকু আলোকিত হচ্ছে, কার্টেন মানে ভেদ করে পাতলা কার্টেন দেয়া, যতটুকু আলো ওখানে আসতেছে, লিভিং রুমটা অন্ধকারই বলা চলে। আর তাদের ডাইনিং স্পেসে একটা লাইট জ্বলতেছে, সেটার আলো হালকা। তো সে হেঁটে ডাইনিং স্পেসের মাঝখানে গেল, সেখানে এরকম একটা ব্যাস্কেটের মধ্যে কিছু ফ্রুটস রাখা ছিল, কলা, আপেল ইত্যাদি। তো সে আপেল একটা নিয়ে রেফ্রিজারেটরে গেল, রেফ্রিজারেটর খুললো। তার কাছে মনে হচ্ছিল যে তাদের লিভিং রুমে শুয়ে আছে সোফাতে। তো মানে এরকম শুয়ে আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে যে কিছু একটা অংশ মাথার। তো সে ভাবলো ওই যে ওদের যারা রুমমেট তাদের সাথে অনেক সময় ফ্রেন্ডসরা আসে, তারাও কেউ থাকতে পারে, হয়তো টিভি দেখতে দেখতে শুয়ে গেছে। তো সে ওইটা নিয়ে এত বদার করলো না, সেই অ্যাপেল নিছে, সে ওখানে যে ফ্রিজে দেখতেছে কি আছে। তো দেখলো একটা অরেঞ্জ জুসের এরকম কার্ড। তো সেই কার্ডটা বের করলো, করে সে ওখান থেকে অরেঞ্জ জুস ঢেলে নিল। ঢেলে আপেলটা নিয়ে যখন চিন্তা করছে আর কি খাবে, তো দেখলো রেফ্রিজারেটর উপরে পাউরুটি রাখা। তো পাউরুটি ওখান থেকে খুলে সে 2 পিস পাউরুটি নিল। আর তো কিছু নাই, দেখলো আর কিছু নাই, জাস্ট এগুলা নিয়ে এসে আসে। চিন্তা করছে শুধু পাউরুটি খাবে, অরেঞ্জ জুস খাবে আর ওই অ্যাপেল খাবে। এই চিন্তা করে সে ওইগুলাকে নিয়ে গ্লাসে করে, একটা ছোট গ্লাসে নিয়েছে অরেঞ্জ জুস, আর ওই অ্যাপেলটা আর পাউরুটিটা এরকম করে হাত দিয়ে ধরে আনতেছে সে। মানে এখন কে খুঁজবে অন্য কিছু, একসাথে নিয়ে আসতেছে। তো সে যখন তার রুমে ঢুকে যাচ্ছে তখন সে আবার আর চোখে তাকায় দেখতেছে যে হ্যাঁ, লিভিং রুমে মনে হচ্ছে সোফাদের মধ্যে কে শুয়ে আছে, মানে কাউচের মধ্যে কেউ একজন শুয়ে আছে। তো সে চিন্তা করলো ওইটাই হবে তাদের রুমমেটদের সাথে কেউ। সে আস্তে করে ঢুকে গেল, ওই তার ঘরে ঢুকে গেটটা লাগাইছে। তো গেটটা লাগানোর সাথে সাথে সে পেছন থেকে ওই সুরটা শুনলো, যে সুরটা ওই যে মেয়েটা গাইতেছিল যে ওই রুমের ভেতরে, জাস্ট লাইক দ্যাট। এবং ওই মেয়েটার কণ্ঠেই, সেম কণ্ঠটা মনে হচ্ছে তাদের লিভিং রুম থেকে গাচ্ছে ওই সুরটা। তো রিফাতের সারা শরীর কাঁটা দিয়ে উঠছে, তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কাঁটা দিয়ে উঠছে, ভয় পেয়েছে সে। মানে এই সুর এখানে কিভাবে আসছে? কারণ সে কিন্তু মানে ইন দ্য মিলি সেকেন্ড সে ভাবতেছে যে এটা এমন হতো যে আমি এখানে গিটারে বাজাইছি অ্যাম্পে, ওই শব্দটা কেউ শুনছে, সে এটা গাইছে, বাট আমি তো হেডফোনে করছি কাজটা, ওইখানে থেকে কে ওই সেম সুরে গাবে? আর ওই মেয়েটার কণ্ঠ কেন? আমাদের বাসায় তো কোনো মেয়ে আসার কথা না। তো এটা মিলি সেকেন্ডে ভাবছে রিফাত। ভেবে সে তাড়াতাড়ি ওই যে হাতে যে পাউরুটি আর আপেল ধরে রাখছিল আর জুসটা এক হাতে, সে সবকিছু পাশে যে তার টেবিল, কম্পিউটার টেবিলের উপর রেখে সে দৌড় দিয়ে যে, মানে দৌড় দিয়েছে কিন্তু খুব সাউন্ড করে নাই, দৌড় দিয়েছে সে, তার দরজাটা আস্তে করে খুলে সে ওইদিকে তাকাইছে, ড্রয়িং রুমের দিকে। সে স্পষ্ট শুনতেছে ড্রয়িং রুম থেকে ওই সুরটা আসতেছে, ঠিক কণ্ঠে, খালি কণ্ঠে কেউ সুরটা করতেছে, ড্রয়িং রুম থেকে শুনতেছে সে একদম স্পষ্ট। মানে রিফাত এত ভয় পাইছে বলার মতো না। সে কয়েক সেকেন্ড তাকায় দেখার চেষ্টা করছে যে ওই জায়গায় কে আছে, বুঝতে পারতেছে না, মনে হচ্ছে কাউচের ওই পাশ থেকে কেউ সুরটা করতেছে। একটু পরে টুস করে তাদের ডাইনিং স্পেসের লাইটটা নিভে গেল। সাথে সাথে রিফাত টপ করে তার দরজাটা লাগাই দিল। তার রুমের বাতি কিন্তু নিভে নাই, তার রুমে কিন্তু ওই যে জ্বলতেছে, তার টেবিল ল্যাম্প জ্বলতেছে। সে তাড়াতাড়ি তার রুমের ছিটকে নিয়েও লাগাই দিল। ভয়ে একদম সে মানে থরথর করে কাঁপতেছে রিফাত মনে মনে যে ঘটনাটা কি ঘটলো। তো সে তাড়াতাড়ি মানে কি খাবে কি করবে কোনো ঠিক ঠিকানা নাই। সে মানে তাড়াতাড়ি দ্রুত ওই তার যে অরেঞ্জ জুস ছিল সেটা সে এক চুমুকে খেয়ে ফেললো। খালি পেটে এটা খাওয়া উচিত হয়নি, তারপরও খাইছে সে। তারপর সে দৌড় দিয়ে যে তার যে রুমের বারান্দার দরজা বন্ধ করে দিল, জানলা বন্ধ করে দিল। ওই সুরটা কিন্তু এর মধ্যে থেমে গেছিল, কিন্তু সে যখন দরজা জানলা বন্ধ করছে সুরটা আবার শোনা যাচ্ছে, ঠিক ওই ড্রয়িং রুম থেকে আসতেছে। তো রিফাত অনেক ভয় পেয়েছে। সে ওই তার যে আপেল আনছিল, পাউরুটি আনছিল, ওগুলো ধরার নামই নিল না। সে লাফ দিয়ে তার বিছানার কাছে যে গিটার আর ওগুলোকে পাশে রেখে দিল, একদম মানে নামায় রাখলো। নামায় রেখে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লো। বিছানায় শুয়ে সে তার কমফোর্টার গায়ের উপর টেনে চুপচাপ শুয়ে আছে, শোনার চেষ্টা করতেছে যে ওই শব্দটা পায় কিনা। ওই সুরটা থেমে গেছে, আবার সুর নাই, মানে একদম নীরব, ঝিঝি পোকার ডাক। তো রিফাত অনেক ভয় পেয়েছে, তার মাথায় কাজ করতেছে না এই সুর তার ঘরে, তার ড্রয়িং রুম থেকে কে করতেছে। তো রিফাত ভয়ে চোখ বন্ধ করে
দোয়া পড়তে পড়তে শুয়ে পড়ছে, মানে একদম চোখ বন্ধ করে দোয়া পড়তেছে আর গায়ের মধ্যে কমফোর্টার টেনে। মনে মনে চিন্তা করতেছে জিনিসটা খুবই ভৌতিক, আর আমি কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স পেতে চাই না, মানে এটা মনে হচ্ছে আমার কাছে হরর মুভির মতো। এই চিন্তা করে সে দোয়া পড়তেছে আর চিন্তা আমি জানি এগুলো কিছু না দেখি, এগুলো চিন্তা করে চোখ বন্ধ করে সে শুয়ে রয়েছে আর দোয়া পড়তেছে। তো এরকম একসময় সে ঘুমায় গেছে। তার ঘুম এক সময় ভাঙলো, ঘুমের মধ্যে সে কোনো দুঃস্বপ্ন দেখতেছিল। সে এটা মনে করতে পারে না যে কি দেখতেছিল, বাট দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙছে। এবং ঘুম যখন ভাঙছে সে একটা শব্দ শুনতেছিল, কেমন জানি ক্র্যাচ ক্র্যাচ, ওই যে পোকা যেমন গাছ কাটলে যেরকম সেরকম একটা শব্দ হচ্ছে ঘরের মধ্যে। এবং সে তাকায়, উঠে তাকায় দেখে তখনও শব্দ হচ্ছে ক্র্যাচ ক্র্যাচ, আর ঘরের মধ্যে অন্ধকার। তো রিফাত যখন ঘুমাইছে তখন কিন্তু ঘরের মধ্যে তার টেবিল ল্যাম্প জ্বলতেছিল, কিন্তু এখন অন্ধকার পুরা। তো রিফাত প্রথমে ভয় পেয়েছে এবং ক্রাচ ক্রাচ করে শব্দ হচ্ছে একটা, মানে কাট কাটে না পোকা সেরকম কাট কাটা পোকার মতো শব্দ। তো রিফাত ফার্স্টে চিন্তা করছে ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়, আর হয়তো রাতের বেলা এত রাতে আর জেনারেটর অন করে নাই, ওই বিল্ডিং এ জেনারেটর ছিল। তো মনে করছে যে বিল্ডিং এর যে লোক তারা জেনারেটর অন করে নাই, ইলেকট্রিসিটি চলে গেছে। কিন্তু এই যে ক্রচ ক্রচ শব্দ কিসের হচ্ছে কাট কাটার মতো। তো সে আস্তে করে মানে তার মুখের সামনে সে কমফোর্টার টেনে নিছিল, মানে এই গরমের মধ্যে কিন্তু সে ঘেমে গেছে, ঘেমে আছে। তো সে আস্তে করে কমফোর্টারটা সরায় দেখে যে তার শরীর ঘেমে আছে। আর ঘরের মধ্যে কেমন জানি একটা পরিবেশ, ফ্যান ঘুরতেছে কিন্তু একটা গুমোট একটা পরিবেশ ঘরের ভিতরে। সে ফিল করে সে ছাড়াও ঘরের মধ্যে আর কেউ আছে, এটাতে তার সারা শরীর একদম কাটা দিয়ে যায়। সে চিন্তা করে ঘরের মধ্যে কে আছে। সে আস্তে করে মাথাটা একটু সরায় দেখার চেষ্টা করে, তার কেন জানি মনে হচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না, এই জানলার ওই পাশে যে রাতের আলো এসে পড়ছে এটাতে তার বিছানার পাশে খানিকটা আলোকিত হইতেছে। তার কাছে মনে হচ্ছে যে তার যে পড়ার টেবিল, কম্পিউটার টেবিলটা, তার পাশে কেউ বসা, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু একটা অস্তিত্ব টের পাচ্ছে, মানে রিফাত একটা অস্তিত্ব টের পাচ্ছে। তো সে ভয়ে মানে প্রচন্ড ভয় পেয়েছে রিফাত, মানে জমে যাওয়ার মতো অবস্থা, তার কিছু করার নেই, প্রচন্ড ভয় পেয়েছে। এবং তার এমন একটা প্রেশার হয়েছে জল বিয়োগ করতেই হবে, মানে এর কোনো উপায় নাই, তার প্রচন্ড জল বিয়োগের প্রেশার হয়েছে। এখন ভয়ে মানে সে কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠছে, কিছু করার নাই। সে হেঁটে আন্দাজে অন্ধকারের মধ্যে সে বুঝতেছে যে তার রুমের বাথরুমের দরজায় ওই জায়গায়, সে বাথরুমের দরজার কাছে গেছে, গিয়ে বাথরুমের লাইটের সুইচটা টিপ দিছে। সুইচ টেপ দেওয়ার সাথে সাথে ভেতরে বাতি জ্বলে উঠছে। তো বাথরুমের ভেতরে যে বাতি জ্বলছে, নিচের যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাতিটা দেখা গেল তার কাছে ওই যে একটা অদৃশ্য অনুভূতি ছিল রিফাতের, মনে হচ্ছিল ঘরে কেউ আছে, অনুভূতিটা টাস করে চলে যায় ওই বাতিটা জ্বালার পর। রিফাত একটু হাঁপ ছেড়ে বাঁচে, সে আস্তে করে বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকে বাথরুমের দরজাটা সে লাগায় এসে তার মতো তাড়াতাড়ি কল পানি ছেড়ে তার মুখে পানি ছিটা দেয়। তারপর সে তার কাজ সেরে সে ভালো মতো তার হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, চিন্তা করছে হাত মুখটা ভালো মতো ধুই। তো হাত মুখ ধুচ্ছে, কলের তো একটা সাউন্ড পানির পড়তেছে এখানে, রাতের একদম নিস্তব্ধতার মধ্যে কলের পানির সাউন্ড বেশ লাউড মনে হচ্ছে। এর মধ্যে তার কাছে মনে হলো সে জানি কোথায় শব্দ পাচ্ছে, সুরের মতো শব্দ, নারী কণ্ঠে। তো রিফাতের কিন্তু শরীর কেঁপে উঠে, মানে একদম মানে ভয় পেয়েছে সে, কোত্থেকে নারী কণ্ঠের গানের শব্দ আসতেছে। তো সে আস্তে করে কলটা বন্ধ করার সাথে সাথে টের পায় যে তার ঘরের ভেতরে কেউ ওই সুরটা ভাজতেছে মুখে, ওই যে সেই মেয়ের কণ্ঠে। রিফাত মানে ভয়ে কি করবে সে বলতে পারতেছে না, মানে তার মানে শরীর পুরো জমে গেছে, সে কাঁপতেছে থরথর করে, সে কি করবে বুঝতে পারতেছে না। তো রিফাত চিন্তা করতেছে যে সে কি ঘর থেকে মানে এই বাথরুম থেকে বেরোবে, এই সাহস তার আর হচ্ছে না। ঠিক এই সময় সে শব্দ পেল যে তার বাথরুমের দরজার মধ্যে কি এরকম ঘষতেছে কিছু, মানে ওই যে কাইন্ড অফ লাইক যদি হাতের নখ দিয়ে টানে টর্ট করে শব্দ হয়, বাথরুমের দরজা ওই শব্দটা হচ্ছে। রিফাত 2 পা পিছায়, ওখানে একটা বাথটাব ছিল, বাথটাবের পাশে বসে পড়লো সে ভয়ে। সে শব্দ পাচ্ছে বাথরুমের দরজারই পাশে, ওই সুরটাও পাচ্ছে, এই শব্দটাও পাচ্ছে, নখ দিয়ে দরজার মধ্যে আঁচড় কাটার। তো ভয়ে কাঁপতে কাঁপতে সে মানে তার সেন্স হারায় ফেলবে এরকম সময় সে আজানের শব্দ শুনলো। হঠাৎ বেশ জোরে লাউড শব্দ হয়েছে কাছে। এই শব্দটা হওয়ার সাথে সাথে এই যে স্ক্র্যাচ বা ওই সুর সব থেমে গেছে, কিচ্ছু নাই। তো রিফাত মানে থরথর করে কাঁপতে কাঁপতে বাথরুম থেকে বেরোইছে, দরজা খুলছে, দেখছে রুমের মধ্যে একদম নর্মাল রুম, স্বাভাবিক। তো সে গেল, যে দেখলো যে তার ওই যে টেবিল ল্যাম্প ওইটা নিভানো, সেটা জ্বালাইলো টেবিল ল্যাম্পটা। জ্বালানোর পর খুব আশ্চর্যজনক ব্যাপার যে তার টেবিলের উপর যে অ্যাপল রাখা ছিল, অ্যাপলটা নাই। পাউরুটির পিস 2টা আছে, বাট অ্যাপলটা ওখানে নাই। মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার। তার রুমে কে ঢুকছে, ছিটকানি লাগাই দিছিল সে, রুমে যে ঢুকে কিন্তু সে ছিটকানি লাগাইছিল, বাতিটাই বা কে নিভাইছে, অ্যাপলটাই বা কই।
তো তখন সে দেখে তো মানে ভয় পাইছে, প্রচন্ড ভয় পাইছে, সময় আজানও হচ্ছে। তো রিফাত মানে ওই দিন অনেকদিন পর ভয়ে ভয়ে সে তাড়াতাড়ি আবার বাথরুমে যায়, অজু করে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে সে অনেকক্ষণ বসে থাকে, বসে ওই যে সেই যতটুকু দোয়া দুরুদ শিখছিল জীবন ওগুলো পড়ে চিন্তা করে যে মানে আমি আজকে বেরোলে আজকে আলাপ করবো কারোর সাথে। তো যখন মানে মোটামুটি দিন হয়, ওর ঘুম আসতেছিল অনেক, কিন্তু ঘুমাইতে পারে না ভয়ে, কারণ তাদের বাসায় যে ওই বাকি যে দুইজন রুমমেট আছে ওরাও খুব একটা বেরোয় হয় না, এরকম ঘর মানে মোটামুটি এরকম নীরবই থাকে। তো সে ভয় ওই দিন আর করতেছিল না। যখন বেলা একটু হয়েছে, তার ইউনিভার্সিটি যাওয়ার সময় সে রেডি হয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে যে সে ওই ক্যাম্পাসে তাদের এক বড় ভাই ছিল, উনি আবার একটু প্র্যাকটিসিং মানুষ, রিফাত ওনাকে চিন্তা আগের থেকে। তো ওনার কাছে যায়, ওনাকে খুঁজে বের করার পর বলে যে ভাই আমার তো একটা সমস্যা হয়েছে। তো বড় ভাই বলে কি ব্যাপার? বলে যে এরকম এরকম হয়েছে, আমি এরকম এরকম শুনছিলাম, এই এখন আমার কাছে জিনিসটা মনে হচ্ছে এটা না, স্বাভাবিক না, অতিলৌকিক জিনিস। তো বড় ভাই বলে যে অবশ্যই এটা অতিলৌকিক জিনিস, তুমি যা বলছো এটা যদি সত্যি হয়, বলে আমি আপনার কেন মিথ্যা বলবো? বলে না, তুমি মিথ্যা বলো নাই, আমি বলতে না তুমি মিথ্যা বলছো, বাট যদি এরকম কিছু হয় তো এটা অবশ্যই অতিলৌকিক। একটা জিনিস হতে পারে রিফাত, যে এটা তোমার কল্পনাও হতে পারে, তুমি হয়তো ফ্যান্টাসাইজড হইছো ওই প্র্যাকটিস প্যাডে, যে কাউকে দেখছো, দেখে হয়তো তুমি। রিফাত বলে ভাই প্লিজ আমাকে একটু বলেন না, আমি এরকম না, আমার মাথায় ওরকম আসার কথাও না, ওরকম কাউকে দেখি নাই আমি, ওই দিন ওই জিনিসটাই ওইখানে হয়েছে। তখন যে বড় ভাই বলে আচ্ছা তাহলে এটা ভাবার বিষয়, মানে মানে তোমার সাথে কিছু একটা হয়তো আসছে ওখানে, তোমাকে ফলো করতেছে এবং তোমার সাথে ওইটা আছে আশেপাশে, তোমার সাথে কোনোভাবে ওইটা কানেক্টেড হয়ে আছে এবং ওইটা তোমার সাথে ওই জায়গার থেকেই অ্যাটাচ হয়েছে, তোমার সেই প্র্যাকটিস প্যাড থেকে এবং আসছে, এবং এই কাহিনী। এবং তুমি ওই সুরটা তুলে ঠিক করো নাই, তোমার মিউজিকের ওই তোমার গিটারে ওইটা তুলে ঠিক করো নাই, ইটস নট রাইট, তুমি আবার এটা তুলছো, তোমার মাথায় নিশ্চয় এখনো আছে। রিফাত বলে যে হ্যাঁ আমার মাথায় তো এখনো ঘুরে ভাই সুরটা। বলে ইটস নট রাইট, তোমাকে অ্যাকচুয়ালি যেটা করছে কোনো মানে অন্য এন্টিটি, তার কোনো সুর তোমার মাথায় ঢুকাই দিছে। হ্যাঁ, এই জিনিসগুলো তো তাদের স্পেশাল একটা অ্যাবিলিটি আছে এগুলার। যাই হোক, এখন কি করবো, তোমারে দেখি তোমারে নিয়ে যাই কোনো একজন আরেকজনের কাছে, সেখানে নিয়ে তোমার রুকাইয়া করা যায় কিনা। তো রিফাতকে নাকি নিয়ে গেছিল মানে ওই বড় ভাই, তাদের এক বড় ভাইয়ের কাছে, যিনি আবার মানে এইসব ব্যাপারে খুব ভালো জানেন, রুকাইয়া টুকাইয়া ভালো জানেন, রাকি উনি। তো ওনার কাছে নিয়ে গেছিলেন। তো উনি নাকি রিফাতকে দেখেই মানে ধারণা করে নেন, বলে যে ওকে দেখেই মনে হইতেছে যে ওর মানে চেহারার মধ্যে যে সাইনগুলো আসছে যে হিজ বিন পজেসড, ওরে পজেস করা হয়েছে। তো যাই হোক, ওকে রুকাইয়া করতে হবে। তো রিফাতকে নিয়ে বসেন ওনারা এবং ওই দিন রুকাইয়া করেন আসরের পরে, নিয়ে বসে রুকাইয়া করার পর নাকি রিফাতের মনে নাই, কিন্তু রিফাত কথা বলতেছিল, ওই বড় ভাই বসে ওনাকে যখন নাকি ওনার সামনে দোয়া দুরুদ পড়া শুরু করে, এতটুকু মনে আছে, এরপর নাকি রিফাতের কিছু মনে নাই। তো রিফাতের যে বড় ভাই ছিল, তার নামও সে বলে নাই, রিফাত বলবে না, এগুলা সবকিছুই সে রাখছে, উজ্জ্বল রাখছে। বলছে যে সে বড় ভাই যে ছিলেন তিনি নাকি পরে রিফাতকে বলছেন রিফাতের উপর নাকি ওইটা হাজির হয়েছিল এসে, এবং একদম স্পষ্ট কথায় বলছে এরকম যে সে ওখানে থাকতো, সে ওই জায়গায় ঘোরাফেরা করতো, এবং যখন ওখানে মানুষ পড়তো, ছেলেমেয়েরা ওখানে সে পড়তো তাদের সাথে, এবং ওখান থেকে সে নাকি অনেক ছেলেকে পছন্দও করছে, এরকম তাদেরকে আসরও করছে সেখান থেকে সে, এবং সে একটা ফিমেল। সে নাকি ওই প্রতিনিয়ত সেই মিউজিক প্যাডে ওখানে বসে থাকে, তার খুব প্রিয় হচ্ছে মিউজিক, ওখানে যে মেটাল মিউজিক গুলা চর্চা হয় সেটা তার খুব ভালো লাগে, মানে সে খুব পছন্দ করে ওই গানগুলো যে গাওয়া হয়, গানগুলো তার খুব পছন্দ, গানের লিরিক গুলোও তার খুব পছন্দ। তো রিফাত যেই মিউজিক গুলা করে সেটাও তার ভালো লাগে। যাই হোক, সে মানে এর আগেও রিফাতকে দেখছে, তো ওই দিন নাকি সে রিফাতকে পজেস করছিল। তো যাই হোক, ওই বড় ভাই তখন তার মতো জিনিসপত্র তিনি করেন, তার মতো রিচুয়াল মেনটেন করেন, করে ওইটাকে রিফাতের থেকে আলাদা করে দেন, বলে যে না তার কখনো পারবা না, আসতে পারবা না তার কাছে, মানে তার থেকে আলাদা করে দেন তিনি। তো করে দিয়ে রিফাতকে পরে যখন তার হুঁশ পেলে, রিফাত নাকি হুঁশ পেলে দেখে যে সে ওই একটা ওনার ওই বড় ভাইয়ের একটা ছিল, ডিভাইন ছিল, সেটার মধ্যে সে শুয়ে আছে। যাই হোক, রিফাত উঠে বলে কি হয়েছে, বলে যে আমার ঘুম আসছিল অনেক। রিফাত বলছে আমার ঘুম আসছিল অনেক। তো যাই হোক, রিফাতকে
তারপরে বড় ভাই বলে দেয় যে এই আমল করতে হবে, এই করবা, 5 ওয়াক্ত নামাজ মাস্ট পড়বা, তোমার উপর কিন্তু নজর আছে। আর পারলে ওই প্র্যাকটিস প্যাটার যেও না, হ্যাঁ, ওই প্র্যাকটিস প্যাটার যেও না। আর তুমি তো সবার ব্যক্তিগত ব্যাপার, কে কোনটা করে, মিউজিক করে কি করে, তার ব্যক্তিগত ব্যাপার। বাট যা করবা জীবনে বুঝে শুনে করো। তুমি যদি ধর্মকর্ম প্র্যাকটিস করো এভাবে দেখে শুনে, যেখানে যেরকম ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করো। এগুলো বলে বড় ভাই তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, বিদায় নেয়। আর বলে যে কোনো সমস্যা হলে তুমি যোগাযোগ করো আমার সাথে, তুমি যদি এই ধরনের ভয়টা পাও। আর ভয় পেও না, দোয়া পড়বা সবসময়। তাকে দোয়া শিখায় দেয়, বলে এই সূরাগুলো মুখস্থ করবা যদি না পারো। তো রিফাত আসে ওই বড় ভাইয়ের কাছ থেকে, এবং রিফাত মোটামুটি মেনে চলার চেষ্টা করে। এরপর থেকে রিফাত আর কখনো ওই যে নামাজ পড়া থামায় নাই, সে সবসময় নামাজ পড়ে 5 ওয়াক্ত, এবং বলছে যে আর ওইরকম ভয় পায় নাই। রিফাত আর ওই প্র্যাকটিস প্যাটে আর কখনো যায় নাই, সে যেত না, যেহেতু তাকে মানা করছে বড় ভাই, যেত না। তার কাছে মাঝে মাঝে মনে হতো যে তার আশেপাশে কিছুর একটা আবির্ভাব ঘটে, এটা রিফাত মনে হতো। যখনই সে ওইটা হইতো তখনই সে দোয়া পড়তো, দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলতো। এরপর থেকে আর এরকম হয় নাই। তো এর মাঝে অনেক বছর চলে গেছে। রিফাত এখন আর মিউজিক করেন না, তিনি প্রফেশনাল জীবনে আছেন, ব্যবসা করেন, বিয়ে করছেন, সন্তান আছে। এরকম কিছু আর তিনি দেখেন নাই। তবে একবার তার কাছে কেন জানি মনে হয়েছিল, এই বেশি দিন না, 2-3 বছর আগে, তারা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে তিনি ছিলেন একটা রুমে। তার কাছে কেন জানি হঠাৎ মনে হয়েছিল রাতের বেলা উঠে যখন তিনি পানি খেতে যান, ঠিক আগের মতো সেই ফিলটা একটু হয়েছিল যে তাদের যে আরেকটা রুম আছে, সেকেন্ড বেডরুম, ওই পাশে, ওখানে কেউ থাকে না, জাস্ট বিছানা রাখা, কেউ যদি আসে থাকে। তার কাছে মনে হয়েছিল যে ওই বেডরুমে কেউ একজন আছে, সেরকম একটা ফিল পাইছিল। যাই হোক, সাথে সাথে নাকি রিফাত দোয়া পড়ে এসে আস্তে করে ঘরে এসে লাগায় দেয়, বা ঘরের মধ্যে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ছিটকানি লাগায় দেয়। আর ওই দিন রাতে ঘর থেকে আর এমনি বের হয় নাই। তো এরপর আর কিছু হয় নাই নর্মালি। তো রিফাত বলছে যে অনেক সময় কিন্তু হয়, মানুষের আশেপাশে দিয়ে অনেক এনার্জি এরকম চলাফেরা করে। তো সে যেহেতু জীবনে এই জিনিসটার সাথে একবার তার এরকম একটা এনকাউন্টার হয়েছে, এরকম কিছু আশেপাশে আসলে সে বুঝতে পারে। তো যাই হোক, এই ছিল রিফাত মাহতাবের ঘটনা। বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর অঞ্চলে একটি করুণ লোককাহিনী প্রচলিত রয়েছে। আর এই লোককাহিনীর চরিত্রকে কেন্দ্র করে বেশ কিছু ছোট গল্প, গান, পালা, সেখানে এই নামটি ব্যবহার করা হয়েছে। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালায়ও কিন্তু এই চরিত্র দেখতে পাওয়া যায়। তবে সেখানে এই চরিত্রটি এক রোমান্টিক চরিত্র হিসেবে চিত্রায়িত হয়েছে। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ ছোট গল্পেও কিন্তু এই চরিত্রের দেখা পাওয়া যায়। এটা কি আসলে সত্য হতে পারে, নাকি নিছক এক লোককাহিনী? এটা কি আসলেই ঘটা সম্ভব? আজ এই বহুল প্রচলিত ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে এমন কিছু তথ্য আপনাদের সাথেও শেয়ার করতে চাই, যা হয়তোবা অনেকেই জানেন না। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি শেখ মিকাইল আহমেদ ভাই আর ইকবাল ভাই, এই দুইজনের বাড়ি তো মাগুরার মোহাম্মদপুর উপজেলায়। তো ওনাদের কাছ থেকেই আমরা ঘটনাটি পেয়েছি। যদিও বা এই ঘটনাটি আমি আগে থেকেই জানতাম, তবুও আমি আবারও বলছি, মোহাম্মদপুরের যে এই জায়গাটা মাগুরা জেলার, তো এখান দিয়ে কিন্তু মধুমতি নদী বয়ে গেছে। ওখানে কিন্তু নদের চাঁদের যে বাজার, নদের চাঁদ ঘাট, এগুলো কিন্তু এখনো রয়েছে। নদের চাঁদের যে ঘটনাটি, এটি আসলে কত আগে ঘটেছে এটা বলা মুশকিল, তবে কমপক্ষে 150 বছর তো হবেই, যখন ব্রিটিশরা এদের শাসন করছিল। এই যে মধুমতি নদীর পাশে যেই গ্রামগুলো রয়েছে, এই গ্রামেরই কোন একটা জায়গায় নদের চাঁদ তার মাকে নিয়ে বসবাস করত। ছোট্ট একটা বালক, পরিবারে অভাব অনটন দেখতে দেখতেই বড় হচ্ছিল। বাবা নেই, মা অনেক কষ্টে এই বালক নদের চাঁদকে নিয়ে বসবাস করছিলেন। নদের চাঁদ এই অভাব দেখতে আর চাইলেন না। চিন্তা করলেন যে ভারতে চলে যাই, সেখানে গিয়ে কামরূপ কামাখ্যা থেকে কিছু জাদুবিদ্যা শিক্ষা করে আসি,
তাহলে টাকা পয়সা মোটামুটি ভালোই কামানো যাবে। কেননা গ্রামে কিন্তু কবিরাজদের বেশ ভালোই কদর ছিল ওই সময়। মাকে বললেও মা তো রাজি হলেন না। একটা পর্যায়ে ছেলের জেদের কাছে মা পরাজিত হলেন। নদের চাঁদ চলে গেল ভারতের কামরূপ কামাখ্যায়। সেখানে গিয়ে একটি মন্দিরের বারান্দায় শুয়ে শুয়ে ভাবছে এখন সে কি করবে। সে তো কিছু চেনে না, কার কাছে যাবে, কার শিষ্যত্ব গ্রহণ করবে। এরকম চিন্তা করতে করতে হঠাৎ তার পাশে এসে এক লোক দাঁড়ালো। বলল, কে তুমি বাবা? এই মন্দিরে এভাবে শুয়ে আছো কেন? উত্তরে সে বলল, আমি নদের চাঁদ, পূবের দিকে আমার বাড়ি, এখানে এসেছি কাজের সন্ধানে। তখন লোকটি বলল, আচ্ছা, তো খাওয়া দাওয়া কিছু হয়নি? তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি এই মন্দিরের পুরোহিত, চলো আমার সাথে, দেখি কিছু খাবার দিতে পারি কিনা, তারপর না হয় শুনবো তোমার কথা। এই বলে লোকটি নদের চাঁদকে নিয়ে ভেতরে চলে গেল। কিছু মুড়ি বাতাসা দিল তাকে খেতে। মুড়ি বাতাসা খেয়ে কিছুটা ধাতস্থ হলো নদের চাঁদ। তখন পুরোহিত বলল, তা কোনো কাজকর্ম জানা আছে কি? নদের চাঁদ মাথা নেড়ে না সূচক উত্তর দিল। তখন পুরোহিত বলল, আমার বয়স হয়েছে, তা তুমি যদি চাও এখানে থেকে আমার কাজে সাহায্য করতে পারো, বিনিময়ে তোমার পেট চলে যাবে, আর যেটুকু লোকেরা দেবে সেটা তোমার বাড়িতে পাঠাতে পারবে। নদের চাঁদ কিছু ভাবলো না, রাজি হয়ে গেল। এইভাবেই সে পুরোহিতের কাজে সাহায্য করে এবং একটু একটু করে তন্ত্রমন্ত্র শিখতে থাকে। দেখতে দেখতে 2 বছর পার হলো। এখন সে মোটামুটি একজন পুরোহিত। এর মাঝে 2-4 বার সে বাড়ি থেকে ঘুরেও এসেছে। একদিন তার গুরু পুরোহিত তাকে বলে, আমি চাই তুমি কামরূপ কামাখ্যায় আরো বেশ কিছুদিন থেকে যাও, কারণ তোমার মধ্যে আমি খুবই ভালো প্রতিভা দেখতে পেয়েছি। মানুষের মঙ্গলের জন্য আরো কিছু শেখো, খবরদার মানুষের অমঙ্গল করবে না। সেখানে নদের চাঁদ পৌঁছেও যায়। এক সাধু তান্ত্রিকের কাছে সে চলে যায়, তার কাছে গিয়ে নিজের পরিচয় দেয়, আর কি জন্য এসেছে সেটাও সে বলে। সাধু সব শুনে তার মনের ইচ্ছাকে সাধুবাদ জানায়। তবে এই পথে কিন্তু বিপদ রয়েছে। তবে সেই বিপদ মেনে নিতেও কিন্তু নদের চাঁদ প্রস্তুত। সাধু তাকে শিষ্য বানিয়ে নেয়। শুরু হয় নদের চাঁদের আসল তান্ত্রিক হয়ে ওঠার গল্প। যে সারাক্ষণ সাধুর সেবা করত। সাধু থেকে আস্তে আস্তে অনেক কঠিন কঠিন তন্ত্র মন্ত্র সে শিখতে থাকে। এইভাবে দীর্ঘ 6 বছরেরও বেশি সময় সে সাধনা করে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা পুঁজি করে সে হয়ে ওঠে একজন পরিণত তান্ত্রিক। এর কিছুদিন পর নদের চাঁদ তার গুরুকে বলেন এবার সে বাড়িতে ফেরত যেতে চায়। সাধুও তাতে না করলেন না, বললেন, আমাকে গুরু দক্ষিণা দিবি না নদের চাঁদ? নদের চাঁদ বলল, বলেন আপনি কি গুরু দক্ষিণা চান? তখন সাধু নরম স্বরে বলল, আমার কিছুই চাই না, শুধু তোকে যে শিক্ষাটা দিয়েছি তা খারাপ কাজে ব্যবহার করবি না, এটাই হবে আমার গুরু দক্ষিণা। তখন নদের চাঁদ তার গুরুকে কথা দেয়। এরপর সে বেরিয়ে পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে। করা হয়েছিল, সেখানে মঠ তৈরি করা হয়েছে। মূলত সে সেখানে গিয়ে জানতে পারে পুরোহিত কয়েক বছর হলো মারা গিয়েছে। সেই মঠের কাছে গিয়ে সে প্রণাম করে। এরপর সে আবার হাঁটতে শুরু করে। একটা সময় এসে সে নিজ বাড়িতে পৌঁছায়। তখন তো এত দ্রুত আসা যাওয়ার ব্যবস্থা ছিল চলে যায় তাদের সংসার।
একদিন তার মা বলল, বাবারে আমার বয়স হয়েছে, এবার তুই বিয়ে কর। মায়ের কথায় নদের চাঁদ না করলো না, সে বিয়ে করলো। পাশের গ্রামের একটা মেয়ের সাথেই তার বিয়ে হয়। ভালোই চলছিল তাদের দিন। একদিন সকালে নদের চাঁদ হাটে যাবেন জাদু দেখাতে। তার স্ত্রী তাকে বলল, আচ্ছা বলো তো, সত্যি সত্যি তুমি কি জাদু পারো নাকি ভণ্ডামি করো? এরকম তো কত ভণ্ডই আছে আশেপাশে। আসলে তার স্ত্রী কিন্তু মজার ছলেই বলেছিল কথাটা, কিন্তু নদের চাঁদের কাছে কথাটা কাটার মতো শরীরে বিঁধে যায়। এতদিন সাধনা করেছে, কত কিছু করেছে, আর তার স্ত্রী নাকি বলে এই কথা। তখন সে বলে, তোমার বিশ্বাস হয় না বুঝি? ঠিক আছে, হাট থেকে আসি, তারপর তোমাকে দেখাবো আমি কি পারি আর না পারি। বিকেলে হাট থেকে এসে তার স্ত্রীকে বলে, 2টা গ্লাসে পানি দাও। তার স্ত্রী নিয়ে আসলো পানি ভরা 2টি গ্লাস। এরপর নদের চাঁদ চোখ বন্ধ করে কি সব জানি পড়তে লাগলো। প্রায় 2 থেকে 3 মিনিট পর 2টি গ্লাসে ফু দিলেন। তার স্ত্রীকে বলল, আমি এখানে শুয়ে পড়বো, তারপর এই গ্লাসের পানি আমার গায়ে ছিটিয়ে দিবা, তখন আমি কুমির হয়ে যাব। তোমার দেখা শেষে অন্য গ্লাসের পানি ছিটিয়ে দিবা, তখন আমি মানুষ হয়ে যাব। এই কথা শুনে তার স্ত্রী হাসি থামাতে পারল না। সে তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর নদের চাঁদ শুয়ে পড়লে তার স্ত্রী জল বা পানি দিয়ে দেয় তার গায়ে। যেই গ্লাসের পানিটা দেওয়ার কথা ছিল, সাথে সাথে সে বিশাল এক কুমিরে পরিণত হয়। এটা দেখে তার স্ত্রী মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ এটা তো সে আশা করেনি। ভয় পেয়ে চিৎকার দিয়ে দেয় এক দৌড়। দৌড় দিলে তখন যেটা হয় সেটা হচ্ছে, সে কিন্তু আরেকটা গ্লাস নিচে রেখে দিয়েছিল। তার পায়ের সাথে আঘাত লেগে নাকি সেই গ্লাসের পানিটা পড়ে যায়। সে অন্য ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে বসে থাকে, আর সেই পানির ছিটে ফোঁটা ওই কুমিরটার গায়ে লাগে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। মা এবং স্ত্রী কাঁদতে কাঁদতে এই যে নদীর পাড়টা রয়েছে, এই নদীর পাড়েই বসে থাকে সারা রাত। তাদের গ্রামের 2 গ্রাম পর একটা লোক ছিল, সেও নাকি একটা সময় জাদুবিদ্যায় পারদর্শী ছিল, কিন্তু বয়সের জন্য সে এখন আর চর্চা করে না। নদের চাঁদের মা সকালে তার কাছে ছুটে যান এবং সবকিছু খুলে বলেন। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, আমি যাব তোমাদের বাড়ি। দুপুরের দিকে বৃদ্ধ একটা ব্যাগে কিছু উপকরণ নিয়ে রওনা হয় নদের চাঁদের বাড়ির উদ্দেশ্যে। সে বাড়িতে গিয়ে সোজা নদীর পাড়ে চলে যায়, একটা গোল বৃত্ত করে সামনে আগুন জ্বালায়। কিছুক্ষণ তন্ত্রমন্ত্র পড়ে আগুনে ফু দেয়। একটু পরে আগুন থেকে একটা ছায়ার মতো অবয়ব দেখা যায়। সে অবয়বটিকে আদেশ দেয় নদের চাঁদের খবর এনে দিতে। অবয়বটি নদীর দিকে কিছুটা গেল, তখন হঠাৎ পানিতে চক্কর শুরু হয়ে গেল, অর্থাৎ পানিতে একটা ঘূর্ণিপাক সৃষ্টি হলো। একটু পর সব নিরিবিলি। এভাবে ঘন্টাখানেক পর একইভাবে আবার পানিতে এই ঘূর্ণিপাক সৃষ্টি হলো, আর অবয়বটি ভেসে ভেসে বৃদ্ধার কাছে এসে কি সব যেন বলল। এরপর আবার ওই অবয়বটি বাতাসে মিলিয়ে গেল। সবকিছু কিন্তু কিছুটা দূর থেকে দেখছিল নদের চাঁদের মা এবং তার স্ত্রী। সেই বৃদ্ধ লোকটি মাথা নেড়ে কাছে আসতে ইশারা করলো নদের চাঁদের মা এবং তার স্ত্রীকে। তারা যখন কাছে এলো, তখন বৃদ্ধ লোকটি হতাশা নিয়ে বলল, আসলে কুমিরে খায়, কিন্তু সে তো আসলে কুমির না, আর এই কারণেই তাকে আর কখনোই মানুষ করে তোলা যাবে না। সে এখন পরিপূর্ণ কুমির হিসেবেই রয়ে যাবে। তবে এই ঘাটের কাছে এসে তুমি যদি তোমার ছেলেকে ডাক দাও নদের চাঁদ বলে, সে সাড়া দিবে। এই কথা শুনে তার মা কেঁদে ওঠে। তার একমাত্র ছেলেকে এই রূপে দেখতে হবে,
এভাবে তার মা যতদিন জীবিত ছিলেন রোজ 3 বেলা নাকি নদীর পাড়ে দাঁড়িয়ে ডাক দিয়ে চলে আসতো নদের চাঁদ। তাকে খাবার দিতেন মা, খাওয়া শেষে আবার পানিতে ডুব দিতেন নদের চাঁদ। একদিন নদীর চরে শুয়েছিল নদের চাঁদ। তখন নদী দিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে একটা পালতোলা নৌকা যাচ্ছিল। সেখানে কিছু ইংরেজ বণিক ছিল। হঠাৎ করে কুমির দেখতে পেয়ে বন্দুক দিয়ে গুলি করে ফেলে ওই কুমির রূপী নদের চাঁদকে। এভাবেই নদের চাঁদের মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, এতক্ষণ তো বহুল প্রচলিত একটা লোককাহিনী আপনাদেরকে বললাম। কাহিনীর শেষ অংশে কিন্তু বিভিন্ন ধরনের কথা রয়েছে। কেউ কেউ বলে যে ওই গ্রামের একজন নদের চাঁদের উস্তাদের সাথে গিয়ে দেখা করে, সেই উস্তাদ আসে, কিন্তু এরপর আর কোনো লাভ হয়নি। এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু প্রচলিত রয়েছে। এক একজন এক এক রকম ভাবে বলে, এটা সেভাবেই মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। তবে যেই কথাটি বলতে চাই এই নদের চাঁদের ঘটনাকে কেন্দ্র করে, আসলে এটা সম্ভব কিনা, এটা হয় কিনা, আসলে এটা সম্ভব, এটা হতে পারে। আফ্রিকাতে কিন্তু এখনো অনেক ধরনের জাদুবিদ্যা রয়েছে, যেই জাদুর মাধ্যমে মানুষ সম্পূর্ণ ভিন্ন একটি প্রাণীতে রূপান্তরিত হতে পারে। জিনেরা যেরকম তারা তাদের আকৃতি পরিবর্তন করে অন্য একটি প্রাণীতে রূপান্তরিত হতে পারে, ঠিক তেমনি এমন কিছু জাদুবিদ্যা রয়েছে, এমন কিছু তন্ত্রমন্ত্র রয়েছে, এমন কিছু সাধনা রয়েছে যার মাধ্যমে মানুষও এমন বিরল কিছু ক্ষমতার অধিকারী হতে পারে। তবে সেটা অবশ্যই ব্যতিক্রমী পদ্ধতিতে, অর্থাৎ জাদু বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে। আফ্রিকাতে কিন্তু খেলার মাঠে আকাশ থেকে বিনা মেঘে বজ্রপাত ঘটানোর মতো বিষয়ও কিন্তু আমরা দেখতে পাই। ইউটিউবেও কিন্তু এরকম অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন। আসলে সেখানে অনেক ধরনের জাদুবিদ্যা প্রচলিত রয়েছে। আরেকটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এই যে কামরূপ কামাখ্যা, সেখানে যে মায়াং নামে যে অঞ্চলটা রয়েছে, ওখানে একটা বিশেষ অঞ্চল রয়েছে। সেখানে কিন্তু কেউ কোনো ক্যামেরা নিয়ে যেতে পারে না। অনেকে বলেন যে সেখান থেকে ভিডিও করে এসেছি। আসলে অরিজিনাল যে জায়গাটা, এই জায়গাতে এখন পর্যন্ত কেউ ভিডিও ক্যামেরা নিয়ে যেতে পারেনি। তবে ওখানে অনেক লোক গিয়েছে, এটা সত্য। সেখানে অনেক লোক গিয়েছে, ঘুরে এসেছে। মজার একটা বিষয় হচ্ছে, ওখানে যাওয়ার পর ওখানে যেই যেই বিষয়গুলো দেখেছে, যেই যেই অভিজ্ঞতা অর্জন করেছে, সেগুলো আর স্মরণ করতে পারে না। বিশেষ করে যারা ট্যুরিস্ট হিসাবে সেখানে কেউ যায় সেক্ষেত্রে। তবে অধিকাংশ ট্যুরিস্টই আসল জায়গায় নাকি যেতে পারে না। অনেক যারা কন্টেন্ট ক্রিয়েশন করে এরকম ব্যক্তিবর্গ আছেন, তারাও সেখানে গিয়েছেন, তবে আসল জায়গায় কেউই যেতে পারেননি বলেই ওই এলাকার বাসিন্দারা দাবি করে থাকেন। কেননা আসল জায়গায় এমন এক অদৃশ্য মায়াজাল সৃষ্টি করা আছে, সেখানে নাকি এখনো বিদ্যুতের সংযোগ লাগেইনি। ওই জায়গাটা সম্পূর্ণরূপে আলাদা। হ্যাঁ, ওখানকার লোকজন তারা বাইরে আসে, কথা বলে, আবার চলে যায়। এমনটা না যে ওখানে কেউ যায় না, বিষয়টা কিন্তু এরকম না। ওটা বিচ্ছিন্ন কোনো জায়গা না। তবে ওখানে যারা থাকেন বা ওখানে যারা যান, ওখানকার লোকদের চালচলন, তাদের যেই রীতিনীতি সম্পূর্ণরূপে আলাদা। এই জন্যই ওখানে যাবার পর তাদের যেই বিষয়গুলো মানুষজন দেখে থাকেন, ওই জায়গাটা পার হয়ে যখন আবার লোকালয়ে চলে আসেন, তখন সেই কথাগুলো আর মনে থাকে না, অন্যান্য বিষয়গুলো মনে থাকে। কেউ কেউ তো আবার এটাও বলেন যে ওখান থেকে ফিরে আসার পর সে পথও ভুলে যায়।
শুধু তাই না, ওখানে যা যা ঘটেছে সবই নাকি ভুলে যায়, কিছুই মনে থাকে না। আবার কেউ কেউ বলেছেন না, কিছু কিছু বিষয় মনে থাকে, শুধু ওই জাদু সংক্রান্ত বিষয়গুলো মনে থাকে না। তবে যারা ওখানে গিয়ে সিদ্ধি অর্জন করেছেন, জাদুবিদ্যা শিক্ষা করেছেন, তাদের আবার এগুলো মনে থাকে। কিন্তু যারা ট্যুরিস্ট হিসাবে সেখানে যান বা এমনি ঘুরতে গিয়েছেন, তারা কিন্তু এগুলোর মনে করতে পারেন না। আরো একটা বিষয় শোনা যায় যে ওখানে যাবার পর যদি কারো শিষ্যত্ব কেউ গ্রহণ করে, সেই গুরু যদি তাকে অনুমতি না দেন, তাহলে ওই এলাকা ছেড়ে সে বের হতে পারে না। গোলক ধাঁধার মতো সে শুধুই ঘুরতে থাকে ওখানে। এমন অনেক ঘটনাই কিন্তু শোনা যায় যে ওখান থেকে যারা ফেরত এসেছেন, তারা স্বাভাবিক পদ্ধতিতে ফেরত আসেননি। গুরুর কাছ থেকে দীক্ষা নেবার পর, গুরুর অনুমতি নেবার পর, গুরু গাছে বা কোনো একটা পাহাড়ের কোনো একটা জায়গায় বসতে বলেছেন, চোখ বন্ধ করে রাখতে বলেছেন। এরপর দেখা গিয়েছে সে চোখ খুলেছে, সে তার বাড়িতে। এরকম ঘটনা কিন্তু ঘটে। এই নদের চাঁদের ঘটনার ক্ষেত্রেও কিন্তু এরকম শোনা যায় যে নদের চাঁদ এরকম চোখ বন্ধ করেছিল, চলে এসেছে তার গ্রামে, এই মধুমতি নদীর তীরে তার গ্রামে। এরকম কথাও কিন্তু শোনা যায়। আসলে অনেক কথাই শোনা যায়, তবে মূল বিষয়টা ছিল যে আদতে এটা হতে পারে কি পারে না এটা। তবে যতটুকু আমি জেনেছি যে এটা হতে পারে, এটা সম্ভব। তবে এর জন্য অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন তন্ত্র মন্ত্র জানা সাধকের সান্নিধ্য প্রয়োজন হয়। তা বর্তমানে খুব কম লোকেরই জানা রয়েছে। আফ্রিকাতে এখন কিছু কিছু দেখা যায়। এটা এমনও হয় যে কোনো মানুষকে অর্ধেক প্রাণীতে পরিণত করে ফেলেছে, কোমর থেকে নিচের অংশ ঘোড়া, গরু বা ছাগলের মতো করে ফেলেছে, এমনও কিন্তু দেখা যায়। আবার অনেক সময় দেখা গিয়েছে কোনো মানুষকে পুরোপুরি ভিন্ন একটা প্রাণীতে রূপান্তরিত করে ফেলেছে। এটাও কিন্তু হয়েছে আফ্রিকাতে, এটা দেখা যায়। কিন্তু যখন অন্য প্রাণীতে রূপান্তরিত করা হয়, তখন তারা বলেন যে এটা ওই ব্যক্তি, কিন্তু দেখে কিন্তু কোনোভাবে মনে হবে না যে এটা, দেখে মনে হবে যে এটা তো ওই প্রাণীটাই। কোনোভাবেই মানুষ থেকে এটা রূপান্তরিত হয়েছে এটা আসলে বোঝা যাবে না। তবে এই বিদ্যাটা খুবই গোপন একটা বিদ্যা। হতে পারে নদের চাঁদ এই বিদ্যাটাই শিক্ষা গ্রহণ করে এসেছিলেন, কিন্তু এখানে তার স্ত্রীর ভুলের কারণে নদের চাঁদ একটা বিপদে পড়ে গিয়েছিল। এই লোককাহিনী বিভিন্নভাবে আমরা শুনে থাকি। তবে মায়াং সম্পর্কে যতটুকু জানলাম আর যতটুকু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, মূলত এই শেষ অংশের কথাগুলো বলার জন্যই এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে। আমাদের সাথে শেয়ার করেছেন জাহিদ চৌধুরী ফরিদপুর থেকে। জাহিদ তার কাজিনের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি জাহিদের ঘটনায়। 2017 সালের কথা। জাহিদ তখন ছিলেন তাদের গ্রামের বাড়িতে। তো জাহিদের গ্রামের বাড়িতে যেই তাদের বাড়ি বা স্থাপনা, সেটা খুব সুন্দর। সেটা হচ্ছে এই যে মূল রাস্তা থেকে একটা ছোট রাস্তা গেছে, সেই রাস্তার দুই পাশে হচ্ছে ফসলের মাঠ। তো সেই রাস্তা একেবারে সোজা গিয়ে উঠছে একটা ভিটার মধ্যে, যেটাকে ভিটা বলে বা ট্যাগ বলে তারা, মানে উঁচু একটা জায়গা। সেখানে অনেক গাছগাছালি এবং সেই জায়গায় তাদের পরিবারের অনেকের ঘর। সেখানে মানে সেখানে ঢোকার পরে দুই পাশে গাছ আছে, এরপরে যেই জায়গাটা সেটাতে ঢুকলেই জাহিদদের বাসা। সেটা এরকম পাকা বাড়ি, টিনের চাল, এবং সেখানে চারপাশে সুন্দর করে তাদের বারান্দায় গ্রিল দেয়া এবং পাশে সুন্দর গাছগাছালি লাগানো এবং একটা উঠোন। এবং এই উঠোনের বাঁদিকে তাদের আরেকটা ঘর আছে, তার অপর দিকে তাদের যে রান্নাঘর সেটা, এবং তার পাশ দিয়ে হেঁটে গেলে একটা ছোট রাস্তার মতো, সেটা দিয়ে গেলে তার চাচার বাসা। এবং সেই চাচার বাসাও একই রকম, মানে একটা
জায়গা যেখানে নাকি অনেকটা সি অক্ষরের মতো, 3 পাশে ঘর, মাঝখানে উঠোন, এবং ওই রাস্তা যথারীতি চলে গেছে। এবং এই যে রাস্তাটা মানে যেটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় তাদের বাসা বা তার চাচার বাসা বা তার ছোট চাচার বাসা, এই পুরো রাস্তাটার পাশে কিন্তু সুন্দর করে নারকেল গাছ লাগানো, আর তার পাশে কিন্তু ক্ষেত। তো এইভাবে চলে গেলে একেবারে শেষ মাথায়, যখন তার এই 3 চাচার বাসা শেষ হয়েছে, শেষ মাথায় সেই জায়গায় তাদের একটা বড় এখানে ঘর আছে, এটা কাচারি ঘর, সেখানে মেহমান আসলে থাকে আর কি। তো সেই কাচারি ঘরের অপোজিটে হচ্ছে গিয়ে জাহিদের দাদার ইবাদতের ঘর, মানে ওখানে তিনি ইবাদত বান্দিগি করতেন, নিজে বসে নিজের মতো সময় কাটাতেন, নামাজ কালাম পড়তেন, মানুষজন আসতেন, অনেক রাত পর্যন্ত তিনি ওখানে ইবাদত করতেন। ওই ঘরটা মোটামুটি আইসোলেটেড, কারণ জাহিদের দাদা এখন আর পৃথিবীতে নেই। তো ওই জায়গায় তার চাচারা মাঝে মাঝে গিয়ে নামাজ কালাম পড়েন এবং একটু ভয়ে ভয়ে থাকেন, কারণ তাদের অনেকেরই বিশ্বাস ওখানে জিনের আনাগোনা আছে। আর ওই যে ঘরটা, ইবাদতখানার যে ঘরটা, তার পাশেই কিন্তু তাদের এই যে ভিটা শেষ হয়ে গেল। এরপর কিন্তু নিচু জায়গা, মানে মাটি নেমে গেছে, এবং তার পাশে বেশ বড় একটা ফসলের মাঠ, এবং এই বিস্তীর্ণ মাঠ অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই মাঠ যেখানে শেষ হয়েছে সেখানে একটা পায়ে চলা পথ, মানে ওই পথ মাঠের পর থেকে চলে গেছে অনেক দূর পর্যন্ত, আর মাঠের পাশ দিয়ে প্যারালালি চলে গেছে একটা খাল। তো ওই খালে মানুষ মাছ ধরে এবং পণ্য পরিবহন করে, নৌকা চলে, মানে বেশ সুন্দর, অন্যরকম। বিকেলবেলা বসতে খুব সুন্দর লাগে কাল পাড়ে। আর জাহিদের যে এই কাচারি ঘর, ওখান থেকে বসলে সবই দেখা যায়। তো ওইবার জাহিদের খালাতো ভাই আসলো বেড়াতে তাদের বাড়িতে। তো এসে জাহিদের সাথে খুব ঘোরাঘুরি করলো, জাহিদের খুব ক্লোজ, জাহিদের ফ্রেন্ডের মতো আর কি। জাহিদও তখন গ্রামের বাড়িতে ছিল বলে খুব এনজয় করলো, খালাতো ভাইকে নিয়ে দেখাচ্ছে এইটা ওইটা, খুব মজা করতেছে। এর আগেও খালাতো ভাই আসছিল আগে, এবং ওই কারণে খালাতো ভাই আবার আসছে খুব পছন্দ করে। তো তার খালাতো ভাই তাকে বলতেছে, আমি কিন্তু তোদের এইখানে থাকবো না, তোদের এই ঘরে থাকবো না, আমার নিয়ে তুই কাচারি ঘরে থাকবি, আমার কাছে তোদের এই কাচারি ঘর অনেক ভালো লাগে। এমনিও বাসার মুরব্বীদের থেকে দূরে, আড্ডা মারা যায়, রাত্রেবেলা কেউ বদার করে না, আইসা খুব মজা লাগে। তো জাহিদ বলতেছে তার কাজিনরে যে দেখ, মানে ওই জায়গায় থামু, কোনো অসুবিধা নেই রাত্রে থাকতে, একটা সমস্যা কি, ওই জায়গাটা কিন্তু ভয়ের এখন। কেন? দাদা তো এখন নাই, মানে ওই জায়গায় মানে রাত্রেবেলা কেমন জানি লাগে, মানে বড় চাচা ওখানে বইতে চায় না সাহস করে, কাচারি ঘরে মানে মানুষজন আসলে থাকে না এখন। তো তার কাজিনের নাম ছিল মিন্টু। তো মিন্টু বলতেছে যে আরে অসুবিধা নাই, ওখানে থাকবো, তুই আর আমি থাকুম, অসুবিধা নাই, তুই বেটা তো নিজেকে বাড়ি ভয় পাস। তো জাহিদ তখন মানে ওর সাথে আর কথায় পারলো না, বললো যে ঠিক আছে আমরা থাকবো এখানে। তো রাতের বেলা মিন্টু সহ সে উঠছে, বাসায় তাকে মানা করছিল কাচারি ঘরে থাকতে, বলছে যে তোর কি দরকার। মিন্টুকেও বলছে, মানে জাহিদের আম্মা বলছে, যাই মিন্টু তোর কি দরকার ওখানে যাওয়ার, এখানে থাক, এখানে তো ঘর খালি আছে। তো মিন্টু বলছে না খালা ওইখানে থাকি, অনেক মানে রিকোয়েস্ট করছে। তো তার মা আর কিছু বলতে পারলো না। জাহিদ রাতের বেলা খাওয়া দাওয়া করে তাদের বাসার থেকে তাদের বড়শি, মাছ ধরা সরঞ্জাম আর হ্যারিকেন নিয়ে বেরোইছে, আর সাথে একটা কোচ নিছে। তো জাহিদের আব্বা তখন নাকি একটু বকাবকি করছে যে কি রে তুই মাছ ধরার জিনিসপত্র নেস কেন, তুই কি রাতটা বেলা মাছ ধরবি নাকি। তো জাহিদ একটু হাসে, বলে যে মিন্টু চাইতেছিল একটু খালপাড়ে যাইতে। তো তার বাবা খুব রাগারাগি করে, কোনো দরকার নেই খালপাড়ে যাওয়ার, যাবি না, খবরদার দিনের বেলা যাবি, রাত্রে কিসের মাছ ধরাধরি। তো তার বাবা এরকম বকা দেয়। তো জাহিদ কোনো কথা বলে না, চুপি চুপি সে তার ওই বড়শি, তার জিনিসপত্র নিয়ে চুপচাপ চলে আসে। আসলে মিন্টুই বলছিল তাকে এগুলো করতে, তার কাজিন। তো সে এগুলো সব নিয়ে তার কাজিনকে নিয়ে সরাসরি চলে আসে কাচারি ঘরে। তো এসে তারা মানে জাহিদেরও ভালো লাগতেছে আর কি, অনেকদিন পর কাজিনের সাথে খুব ভালো বন্ধুত্ব তারা সেও যখন তার কাজিনদের বাসায় যায় বেশ মজা করে। যাই হোক, বসলো তারা, অনেক গল্প গুজব করলো নিজেদের মতো, এই যে আড্ডাবাজি, বিড়ি ফুকাফুকি এগুলো করলো, করে তখন রাত হয়েছে, গভীর রাত, গরমের দিন, অনেক গরম, মানে একদম প্রচন্ড গরম লাগতেছে। তো তখন মিন্টু বলতেছে যে চল আমরা যাই, খালপাড়ে যাই মাছ ধরতে। তো জাহিদ বললো আচ্ছা চল, কি আর করার। তো দুইজনে যাচ্ছে, বাসার মূল ভিটার থেকে নেমে গেছে, দেখতেছে ঝিঝি পোকার শব্দটা মনে বেড়ে গেছে, গরমে ঝিঝি পোকার শব্দ আরো বেড়ে যায়, দেখতে বেড়ে গেছে কেমন জানি, খুব মনে হচ্ছে, এবং একবার মনে হচ্ছে একটু জোরে হচ্ছে, একবার স্লো হয়ে যাচ্ছে। তো তখন মিন্টু বলে যে তোদের এই জায়গার এই পরিবেশটা আমার হেভি লাগে রে। তো জাহিদ তখন বলে যে আমার নিজেরও অনেক ভালো লাগে, লেগে আমি চান্স পাইলে গ্রামে চলে আসি, আমি থাকি না, আমি শহরে বেশি থাকি না, চান্স পাইলে পড়ি, 2 দিনের ছুটি পাইলে পড়ি। তো তখন মিন্টু বলতেছে আচ্ছা চল তাহলে এখন তাড়াতাড়ি যাই আমরা। তো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং সেই যে তাদের ওখানে যে ফসলের মাঠের মাঝখান থেকে আইল ধরে যাচ্ছে, তারা যাচ্ছে, এবং সামনে দেখা যাচ্ছে ওই পথটা, পায়ে চলা পথটা, ওই পাশে খাল, এবং ওই বুঝতে পারছে খালের ওই খালে আজকে কোনো নৌকা টোকা নাই, হ্যাঁ, মানে কেমন জানি নিশুতি হয়ে আছে, কোনো নৌকা নাই, রাতের বেলা কেমন একটা পরিবেশ, আর গরম, প্রচন্ড গরম, গরমে মাঝে মাঝে বাতাস বইতেছে, বাতাসটা বেশ লাগতেছে। তো দুজনে হাঁটতে হাঁটতে একসময় ওই পায়ে চলা পথের কাছে চলে আসলো।
পায়ে চলা পথ পার হয়ে তারা ওই পাশে নামলো, নেমে হেঁটে ঢাল বেয়ে খালের একেবারে কাজ চলে গেল এবং একটা জায়গায় বুঝলো যে এই জায়গায় তারা বসবে। হারিকেন জ্বলতেছিল, হারিকেনটা আরো বাড়াই দিয়ে এক সাইডে রাখলো, রেখে তারা মোটামুটি ওই মাছ ধরার জন্য ছিপ ফেললো খালের মধ্যে। আর গল্প করতেছে দুজন, মাঝে মাঝে মিন্টু গান গাইতেছে, এরকম অবস্থা। তো এক সময় তাদের ওই ছিপে টান পড়লো, মাছ পেলো, এরকম বড় একটা মাছ। তো মাছ তুলে ফেলার পর আবার ফেললো, এরকম কয়েকবার বড়শি ফেলে তারা কয়েকটা মাছ পাইছে, মোটামুটি নড়াচড়া করতেছে। তেমন উল্লেখযোগ্য না, ক্যাটফিশ, এগুলো প্রায় 1 ফিট বা তার থেকে একটু ছোট, এরকম সাইজের কয়েকটা। তো মোটামুটি তাদের 5-7টা মাছ হয়েছে। ওই তাদের যে বালতি নিয়ে গেছিল, বালতির মধ্যে এরকম নড়াচড়া করতেছে। তো তারা চিন্তা করলো যে বালতিতে একটু পানি দিয়ে, এগুলো তো জিয়ায় রাখতে হবে, রাতে তার কিছু করা যাবে না, বালতিতে একটু পানি দিয়ে উঠে যাই। অনেক গরম লাগতেছে, মানে এত বেশি হিউমিড বাতাসে। তো কিছু করার নাই। তো জাহিদ যে ওই খাল থেকে পানি উঠাইলো, এরকম দিয়ে পানি উঠে ঘটির মতো নিয়ে গেছিল, ওটিতে পানি উঠায় বালতিটা মোটামুটি একটু ভরলো যাতে মাছগুলা জিয়ায় রাখতে পারে। তারপর উঠে বললো চল হাঁটাতে। তো দুইজনে হেঁটে হেঁটে আসতেছে, ইসের হাতে বালতি, মিন্টুর হাতে বালতি, জাহিদের হাতে জিনিসপত্র। তো তারা যখন ক্ষেত দিয়ে আসতেছে, জাহিদের কাছে মনে হচ্ছিল যে তাদেরকে কিছু একটা ফলো করতেছে ওইখান দিয়ে। তো জাহিদ মনে করলো শিয়াল টিয়াল নাকি বাগডাস বা মেছো বাঘ, কিন্তু এগুলো তো মানুষের সামনে এইভাবে করে আসার কথা না। ওইটাই চিন্তা করছে, মানুষের সামনে এইভাবে আসার কথা না। মাছের গন্ধ যদিও পায়, হয়তো বালতি থেকে মাছের গন্ধ আসতেছে, কিন্তু এইভাবে তো আসার কথা না। জাহিদ দেখতেছে যে ওই যে পাশে যে ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়ে কিছু একটা আসতেছে, চলাফেরা করতেছে তাদেরকে ঠিক ফলো করে। তো সে তার হাতের যে বড়শি টর্শিগুলো আরেক হাতে নিয়ে কোচটা এক হাতে বাগায় ধরলো। সে চিন্তা করলো সামনে কিছু আসলে সে কোচ দিয়ে মারবে এটারে। তো এই চিন্তা করে সে আবার মিন্টুকে বললো যে এই সাবধান, কি যেন একটা আসে আমাদের সাথে। তো মিন্টু এদিক ওদিক তাকাচ্ছে, মিন্টুরও বেশ সাহস, সে এগুলা কেয়ার করে না। তো এইভাবে তারা কিছুক্ষণ দেখতে দেখতে এক সময় চলে আসলো তাদের বাড়ির ভিটায়, উঠলো উপরে, উঁচু তো, উঠে গেল ভিটার মধ্যে উঠে যাই চিন্তা করলো যে এগুলো আর আসার প্রশ্ন আসে না, এগুলো আসবেও না। তো যে ওই জিনিসপত্র রাখলো তাদের কাচারি ঘরে বারান্দার কর্নারে, সবকিছু রেখে বালতিটা রাখলো সামনে, বালতিটা মানে ঘরের দরজার পাশেই রাখলো। ওইখানে ওই যে পানিতে ছপছপ করতেছে মাছগুলো তখনও। তো জাহিদ ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে সুইচ দিয়ে টিপে দেখলো যে ঘরে কোনো ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি এমনি থাকতো না, খুব কম সময় ইলেকট্রিসিটি থাকতো। তো সে বললো মিন্টুরে যে এই কারেন্ট কিন্তু নাই, এমনি তো গরম, প্রচন্ড গরম, মানে গরমে টেকা যাচ্ছে না, আর আবহাওয়া মনে আরো থম মেরে গেছে। তো যাই হোক, দুইজনই মানে গরমে একদম অস্থির হয়ে এসে বসলো বারান্দার মধ্যে, বসে বলতেছে এই একটা জিনিস খুব অপছন্দ গরমের সময় রে, কারেন্ট থাকে না, কি যে একটা অবস্থা। তো দুইজন গল্প করতে করতে এক পর্যায়ে তখন জাহিদ বলতেছে ঘুমায় যাবো, ঘুম আসতেছে। তো মিন্টু বলতেছে যে আমার অনেক গরম লাগতেছে রে, আমি বাইরে শুই। বাইরে তুই কই শুবি বেটা, কি কষ্ট? কাহা এইরকম এখন ঘরে যাইতে পারবো না, যে গরম, এর মধ্যে তুই করছিস কারেন্ট নাই, কিছু না, আমি ইসে যে শুই। যে সামনে দেখাচ্ছে যে তার দাদার যে ঘরটা ছিল, ঘরের সামনে একটা এরকম কাঠের চেয়ারের মতো বানানো ছিল, বেঞ্চের মতো, বেশ বড়, হাতলালা। বলছে আমি ওইখানে যে শুয়ে থাকি। তো জাহিদ বলে কি কস বেটা, ওই জায়গায় যাইস না, ওই জায়গায় আমার চাচা বন্ধু ভয় পায় বেটা, দাদার ওখানে জিন আছে। কারে দূর, কিচ্ছু হইব না, যা, কিচ্ছু হইব না, আমি ওখানে যে শুইতেছি, কোনো অসুবিধা নেই বলে আর কথা শুনে না। মিন্টু হেঁটে যে ওই চেয়ারের মধ্যে দেখা যায় বেঞ্চের উপর শুয়ে পড়ছে। সে বলে তুই পারলে আমার একটা বালিশ এনে দে। তো জাহিদ আর কোনো কিছু কথা বললো না, সে গিয়ে ঘর থেকে একটা বালিশ এনে দিল। মিন্টু সুন্দর মাথার নিচে বালি দিয়ে শুয়ে পড়লো ওইখানে, গেঞ্জি শার্ট খুলে ফেলছে, গেঞ্জি পরা, সে শুয়ে আছে ওখানে। জাহিদের কাছে মনে হলো যে মিন্টু শুয়েই ঘুমায় গেছে, সে যে ক্লান্ত ছিল। তার কিছু করার নাই, জাহিদ আসলো, এসে সে ঘরের মধ্যে ঢুকলো। এসে ঘর তো অন্ধকার, ইলেকট্রিসিটি নাই। সে তার জিনিসপত্র রেখে সেও শার্ট খুলে যে সে ওই বিছানার পাশে বসে চিন্তা করতেছে এইখানে আসলে আসাটা ঠিক হয়নি, আর ওই মিন্টুরও ওখানে যাইতে যে শুতে দেওয়াটা ঠিক হয়নি। চিন্তা করে সে যে ওখানে বিছানায় শুয়ে তার আর ঘুম আসতেছে না। আসলেই অনেক গরম, মানে ঘরটা তো একদম বদ্ধ হয়ে আছে, মনে হচ্ছে গরম। এবং সারাদিন ওই যে রোদের আলো পড়ে ওই জায়গায় মানে কংক্রিট খাইছে আর কি, সিমেন্ট হিট খাইছে আর কি, সেটা ছাড়তেছে রাত্রেবেলা, টিনের চাল। তো শুয়ে ঘুম আসতেছে না, খুব ছটফট করতেছে সে। একবার তার চোখটা একটু লেগে আসলো, কেমন জানি তন্দ্রার মতো, মানে একে ঘাম আবার তন্দ্রার মতো। তো জাহিদ ঘুমে তলায় যাচ্ছিল, কিন্তু এই সময় হঠাৎ করে
কেমন একটা শব্দ শুনে তার মানে ঘুমটা কেটে গেল, মানে ঘুম যে আসছিল চলে গেল। শব্দটা হয়েছে মনে হয়েছে ওই যে দাদার যে ঘরটা ছিল এটা কিন্তু টিনের ঘর ছিল, মনে হইলো ওই টিনের ওখান থেকে ফড়ফড় করে মানে টাচ করে কিছু মানে টেনে নিয়ে গেছে ছেঁচড়ায় কেউ। তো এই ছেঁচড়ায় নিয়ে গেছে, এই যে একটা শব্দ হয় যে টিনের সাথে ছেঁচড়াইলে কিছুর, ওরকম একটা শব্দ। সে চিন্তা করলো কিরে এই মাছগুলো নিয়ে গেল নাকি আবার কিছু এসে, সে লাফ দিয়ে বিছনার থেকে উঠছে। তো চিন্তা করলো যে কি ব্যাপার, এখানে মাছ রাখছিল, মাছ নিছে নাকি। তো সে দৌড় দিয়ে তার যে খাট ওখান থেকে দৌড় দিয়ে সামনে আসছে, দেখে না বালতি জায়গা মতোই আছে। কিন্তু এরপরে যে সিনটা সে দেখলো, এটা দেখে তার সারা শরীর জমে হিম হয়ে গেল। সে দেখলো মিন্টু বাতাসে ভাসতেছে, ওই যে সে যে বেঞ্চিতে ছিল বেঞ্চি থেকে প্রায় 3 ফিট উপরে, মানে টোটাল মাটি থেকে প্রায় 7-8 ফিট উপরে সে ভাসতেছে। তো জাহিদ কিন্তু দাঁড়ায় আছে মানে ছায়ার মধ্যে, মানে অন্ধকারে তার ঘরে, এবং তার দরজা খোলা, জানালাও খোলা, গরমের কারণে সবই খোলা রাখছে। এখান থেকে বাইরের উঠোন দেখা যাচ্ছে, হালকা চাঁদের আলো আসতেছে, মানে সেই চাঁদের আলো হচ্ছে মেঘে ঢাকা চাঁদ, সেটার আলো হালকা উঠানে পড়ছে। এর মধ্যে সে দেখতেছে ওই বেঞ্চের উপরে ভেসে আছে ওইখানে মিন্টু ঘুমের মানে ঘুমানোই এবং ভেসে আছে। তারপর সে দেখলো আস্তে আস্তে মিন্টু ওই বাতাসে ভেসে ভেসে এদিকে আসতেছে, তার এদিকে, মানে তার যে ঘরের দিকে। জাহিদের তো সারা শরীরে রোম একদম দাঁড়ায় গেছে, সে ভয়ে থরথর করে কাঁপতেছে, কোনো সাউন্ড করতে পারতেছে না, দোয়া যে পড়বে সেরকমও সে করতে পারতেছে না। এরপর দেখলো ওই ঘরের একদম সামনে চলে আসলো, যে এখানে নাকি তাদের কাচারি ঘরে ওঠার সিঁড়িটা, ওইটার কাছে চলে এসে তখনও ভাসতেছে। জিনিসটা একদম বিশ্বাস করতে পারতেছে না জাহিদের কাছে, মানে অকল্পনীয় একটা সিন মনে হচ্ছে। তারপর সে হঠাৎ করে দেখলো আস্তে আস্তে করে, মানে খুব জোরে না, আস্তে আস্তে করে মনে হলো যে কেউ যদি কাউকে নামায় রাখে আলতো করে, ঠিক সেইভাবে নামায় রেখে মিন্টু মাটিতে শুয়ে পড়লো, মানে মাটিতে নামায় দিল মিন্টুকে কেউ, আর কিছু নাই, মিন্টু ওখানে শুয়ে ঘুমাচ্ছে মাটিতে। তো জাহিদ ভয়ে ওই জায়গার থেকে নড়তেছেও না, ভয়ে নড়তেছেও না। একটু পরে সে একটা শব্দ পেল, মনে হলো যে মানে পট করে ডানা ছাপটায় যেরকম শব্দ। তো জাহিদের মানে সারা শরীর কেঁপে উঠলো, যে ব্যাপারটা কি, দেখলো যে ওই যে দাদার ঘরের চালের উপর একটা বড় সেরকম করে ডাকলো, ডানা ঢাপলাইলো কয়েকবার, এবং মানে মনে হচ্ছে যে কিছু বলতে চায় জাহিদকে। তো জাহিদ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়ায় আছে। তখনও সে আস্তে আস্তে দোয়া পড়া শুরু করলো, যতটুকু যা পারে, মানে যতটুকু দোয়া দূর যা পারে পড়তেছে। একটু পরে দেখলো পেঁচাটা উড়ে চলে গেল এখান থেকে। তো জাহিদ চিন্তা করলো যে না, মিন্টুকে ওখানে ফেলে রাখা ঠিক হচ্ছে না, আমার সাহস যাই হোক আমার মিন্টুকে আনতে হবে। তো সে তখন ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামলো, নেমে মিন্টুকে যে সে ফার্স্টে ডাক দিল, মিন্টু। দেখলো মিন্টু অতল গভীর ঘুমে সে। তো কয়েকবার ডাকার পর মিন্টু উঠছে, কি তো মিন্টু উঠে বলে আমি এখানে কেন, ওইটাই বলছে আমি এখানে কেন। তো তুই এখানে কেন, তুই আগে রুমে আয়। তো মিন্টুকে আগে ধরে সে মানে উঠতে সাহায্য করলো। মিন্টু বললো কেমন জানি ঘোর লাগা চোখ, উঠে আসলো রুমে কোনো মতো উঠে এসে মিন্টু বলে আমি এখানে কেন, তুই শো বিছনায় শো। তো মিন্টু শুয়ে পড়লো, শুয়ে এসে আবার ঘুমায় গেল, মিন্টুর আর কোনো খেয়াল নাই। তো জাহিদ অনেকক্ষণ বসে থাকলো বিছানার পাশে, সে চিন্তা করলো যে মানে ব্যাপারটা কেমন হইলো, কি হয়েছে, কি নিয়ে আসলো তাকে এখানে। তো সে আর ঘুমাইতে পারলো না, এবং সে ওই দরজাটাও লাগাইতে পারলো না ভয়, এবং মাছটাও ভয়ে ভিতরে আনলো না, কারণ তার ভিতরে তখন ভয় দেখা দিছে, অন্য কিছুর ভয়। তো মানে খারাপ কিছু যদি থাকে ওইখানে, ওই মাছটা যদি এখানে নিয়ে আসে, অন্য মানে কিছু তো একটা হইতে পারে, এরকম একটা ভয় তার দেখা যাচ্ছে। কারণ সে ক্ষেতের মধ্যে দেখছিল কিছু একটা ফলো করে ওইখান থেকে চলাফেরা করছে। তো সে ওই জন্য ভয়ে আর ওই মাছটারও ভিতরে আনে নাই, দরজাটাও আবার লাগাইতে সাহস পাইতেছে না, চুপচাপ বসে আছে। তো এরকম এক সময় ঠায় বসে থাকতে থাকতে সে ঘুমায় গেছিল ওখানে ওই বিছানার পাশেই। কোন সময় ঘুমায় পড়ে গেছে তার খেয়াল নাই। তো ফজরের আজানের শব্দে ঘুম ভাঙছে, জাহিদের ঘুম ভাঙছে। সে উঠে দেখে মিন্টু তখনও বেঘরে ঘুমাচ্ছে, আজান বেশ জোরে জোরে পড়তেছে, মানে খুব ভালো লাগতেছে জাহিদের কাছে আজানের শব্দটা। একটু পরেই তার বাবার হাঁক শুনলো, তাকে ডাকতেছে, এই জাহিদ, এই তুই ঠিক আছিস বলে আসলো, এসে একদম ঘরের সামনে আসছে। তখন জাহিদ বেরে বলে যে হ্যাঁ আব্বা ঠিক আছি। বলে কি ব্যাপার, গেছিলি মাছ ধরতে, কখন আসছিস? তো বললো যে এরকম সাথে আসছে এই সেই। তো তার আব্বা বললো সব ঠিক আছে, বলে যে আছে। তো তখন সে বললো আব্বা শুনেন, বলে কি, বলে কাছে যে তখন সে বললো যে এরকম এসছে, যে মিন্টু এরকম এসছে। তখন তোদের না করছিলাম এখানে শুইতে, থাকতে না করছি, ওখানে কে যাইতে বলছে ওখানে শুইতে। যাই হোক, মানে তার বাবা ওখানে বলে, তার বাবা ওখানে দাঁড়ায় একটু দোয়া দরুদ পড়ে তার বাবা বলে আমি নামাজ পড়তে যাচ্ছি,
তুই অজু করে নামাজটা এখানে পড়ে নে, ওরে উঠাও নামাজ পড়ে, একসাথে পড়ে দুজন। আর কি বলবো, তোদেরকে আমার মসজিদে নিয়ে যেতাম, এখন যে রাত্রেবেলা কি হয়েছে আর কি বলবো বলে তার বাবা ওখান থেকে চলে যায়। তো জাহিদ আসলে ওই যে বাবা বলছে নামাজ পড়তে, সে এখন মিন্টুকে রেখে যেতে একটু খারাপ ফিল করতেছে, রেখে যে সে যাবে অজু করতে, কিন্তু কিছু করার নাই, সে মিন্টুকে রেখেই যায়। যে তাদের ওখানে কলপাড় আছে, কলপাড় থেকে অজু করে আসে, এসে সে দেখে মিন্টু তখনও ঘুমাচ্ছে। তো মিন্টুকে সে উঠায়, বলে যে এই ওট। তো ওরা অনেকক্ষণ বলার পর দেখে মিন্টু উঠছে, বলছে সে চোখ মেলতে পারতেছে না, বলে যে উঠে অজু করে আয়, নামাজ পড়ি একসাথে। তো মিন্টু নাকি মানে গড়িমসি করতে করতে পরে যায়, যে মিন্টু অজু করে আসে, আসার পরে দুজনে নামাজ আদায় করে। তো নামাজ আদায় করার পর দেখা যায় একটু ভালো ফিল করতেছে, জাহিদ ভালো ফিল করতেছে। জাহিদের মনে যে ওই রাতের বেলার ভয় ছিল সেটা আর কিছু নাই। তো সে তখন মিন্টুরে বলে যে রাতের বেলা তোর সাথে কি ছিল জানিস? বলে কি? বলে এরকম ঘটনা। তো শোনার পর তো মিন্টু প্রচন্ড রকমের ভয় পায়। সে বলে যে আরে তুই আমারে জাগাইস না কেন, তুই তো মানে তখন ডাকা উচিত ছিল, তুই চলে আসিস না কেন উঠানের মধ্যে? আরে বেটা, তোরে যদি তখন আমি জাগাইতাম বা কিছু হইতো, একটা বিপদ হইতে পারতো। ওইটা তোরে কোনো কিছু ওখান থেকে নিয়ে আসছে, তুই হয়তো ওখানে গেছিলি নাপাক অবস্থায় ছিলি, ওই জায়গাটায় তোরা চায় নাই, তোরে হয়তো আস্তে করে উঠায় নাই, এখানে সবাই দিয়ে গেছে, তোর তো ফেলাও দেয় নাই। হ্যাঁ, তুই তো মানে কোনো সমস্যা তোর করে নাই, তোর সমস্যা মনে হয়েছে? তো তখন নাকি মিন্টু বলে যে না, আমার তো কোনো সমস্যা মনে হয়নি। বলে তোর যে হয় নাই এইটাই হলো গিয়া ব্যাপার আর কি, তোরে কিছু করে নাই, তোরে যা আছে এখানে রেখে গেছে। তো সুতরাং তুই মানে আল্লাহর কাছে শুকর কর যে তোর ঠিক আছে, তোর কোনো সমস্যা হয়নি। এই বলে আর বলে যে এরকম রাত্রেবেলা আসলে যাওয়া ঠিক না, তুই যে এখানে থাকতে চাইছিস, ওই বেঞ্চে যে শুইতেছিস ওটাও ঠিক না, জায়গাটা ঠিক হয়নি, ঘরের মধ্যে থাকতে হয় রাত্রেবেলা, গভীর রাত্রে বাইরে থাকতে হয় না। আর এরকম তুই আসলে এরপর থেকে আর মাছ ধরতেও যাবো না আমি, কারণ আমার কাছে মনে হয়েছে কালকে মাছ ধরে আসার সময় কিছু আসতেছিল আমাদের সাথে সাথে। তো যাই হোক, তারা এই কথাবার্তা বলে, একটু পরে দেখে যে হ্যাঁ তাদের মাছগুলো আছে, ঠিকই আছে, মাছের কিছু হয় নাই। ওই মাছ পরে তারা বাসায় দিয়ে দেয়। আর এই হচ্ছে জাহিদের একটা এক্সপিরিয়েন্স, জাহিদ যেটা দেখছে তার নিজের চোখে, এবং এটা তার কাছে খুবই স্কেরি একটা জিনিস মনে হয়েছে, এবং মানে একেবারেই অলৌকিক একটা জিনিস, যেটা সে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি, যেটা সে চোখে দেখছে। এটা সে বলতেছে যে মানুষ ম্যাজিকে দেখে, যে ম্যাজিক যখন দেখায় যে কাউকে উঁচু করে ফেলছে, বাতাসে ভাসায় ফেলছে, বাট এইটা সে চোখের সামনে দেখে খুবই অবাক হয়েছে। সে বলছে এইটা আমার জন্য একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স, এরকম কিছু দেখা। যাই হোক, ওই জিনিসটাই সে দেখছে, এরপর আর জাহিদ কখন এরকম কিছু দেখে নাই। এই ছিল জাহিদ। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ভূত এফএমে আপনাদের স্বাগতম। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালোর সাথেই থাকবেন, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। বর্তমানে আবহাওয়াটা একটু বর্ষাকাল, জানি আপনাদের বর্ষাকালটা মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, বাইরে বের হতে পারছে না অনেকে ঘরবন্দি হয়ে আছেন, অনেকেই কাজে যাইতে পারতেছেন না, সবারই ব্যবসার বা চাকরি যারা করেন, যাদের মানে দিনটা পুরো বোরিং লাগে। চট্টগ্রাম, ঢাকায় কিছু কিছু রাস্তা জলাবদ্ধতা অবস্থায় থাকে, তাই সব মিলে সবাই আমরা সুস্থ থাকার চেষ্টা করি। এই বর্ষার দিন অনেক মানুষেরই সমস্যা হয়, তা আমরা আর কিছু না বাড়িয়ে আমরা এখন মূল ঘটনায় চলে যাব। আমাদের আজকের ঘটনা হলো, ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাই পাঠিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই ভাই পাঠানো গল্পটি এখন আমি আমার নিজের মতো করে বলবো, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। ব্রাহ্মণবাড়ির থেকে একটি গল্প হলো, সেটি হলো জিন কেন্দ্রিক গল্প। জিন কেন্দ্রিক কেমন বলতে, আমরা যারা 1990 সালের দিকে গ্রামে বসবাস করছি, তাদের এই গল্পটি সবসময় পরিচিত মনে হবে। গল্পটি হলো যে তাদের বাড়ির পাশে বিশাল বড় একটা বাজার ছিল। বাজারটা বাজারের স্বাভাবিক ছিল, বাজারের মতোই ছিল, কিন্তু একদিন তার বোনের তো বিয়ে হয়েছিল তাদের বাড়ি থেকে একটু দূরে। ওই বোন বিয়ার পরে বাচ্চা পেটে থাকা অবস্থায় তো মেয়েরা সবসময় বাবার বাড়িতেই চলে আসে। তখন তার বোন তার বাবার বাড়িতে চলে আসার পরে দিনটা ভালোই গেছিল। রাতে হঠাৎ করে শরীরে একটা ভয়ঙ্কর অবস্থা হলো, যে চোখ টোকগুলো কিরকম হইতেছে, একটু অস্বাভাবিক আচরণ করতেছে। তখন সবাই ভয় পেল। ভয় পাওয়ার পরে যারা 1990 দশকের গ্রামে থাকতো, তখন ভয় পাওয়ার পরে এলাকার যারা হুজুরা ছিল না, তারা হুজুর বা একটু তান্ত্রিক কবিরাজ, তারা কি করে
একজন তুলা রাশির লোককে নিয়ে আসে, তার মাধ্যমে ওই জিনটাকে এনে ঘর তুলে। তা যখন ওর বোনের এই অবস্থা, তখন তাকে সামনে রেখে একটা তুলা রাশির মাধ্যমে তার শরীরে জিনটা ভর করে। ওইটা কিরকম ছিল জানেন? সেটা হলো যে ওই যে যে লোকটা এখানে দাঁড়িয়ে থাকে তার ছায়ার উপরে অনেকগুলো কঞ্চা দিয়ে মারে, মারতে মারতে ওই আত্মাটা তখন ওই ছায়ার মধ্যে চলে আসে, ছায়ার মারে, আর ছায়াটা বলে ও বাবা ও মা, ও বাবা ও মা বলে। আর জিনটা তখন কথা বলতে শুরু করে ওই মানুষটার মাধ্যমে। তখন তাকে বলতেছে যে এই তুমি এখানে কেন? কয়, আমি এখানে আসছি, আমি আমার এই মেয়ে আমার ছায়ার মধ্যে পাড়াইছিল, আমার সাথে বেয়াদবি করছে। আমি যখন এই দিকে গিয়েছিলাম সে আমার ছায়ার সাথে বেয়াদবি করছে, সেজন্য আমি তাকে ভয় দেখার চেষ্টা করছি, তাকে আমি মাফ করতে পারবো না। তখন ওই এলাকার তান্ত্রিক জোরে জোরে আবার মাটিতে মারতেছে। যখন মাটিতে মারতেছে কি আধ্যাত্মিকভাবে ওই জিনটাকে লাগতেছে, জিনটা বলতেছে ও বাবা ও মা। তারপরে ওই তান্ত্রিক বলতেছে তুমি এর উপর যে আচরণ করছো বা এর উপর আক্রমণ করছো, তুমি এখান থেকে ছেড়ে যাবা। বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি যাব। কয় যদি আবার না যাস পরবর্তীতে আবার আসিস? কয় না না আমি যাব যাব। এভাবে মাটিতে মারতেছে আর জিনটাকে লাগতেছে। এটা ও তখন দেখতে পারতেছে। তারপরে জিনটাকে তারা কি করলো, একটা বিশাল একটা 1 কেজি পানির বোতল আছে না, বোতলের মাধ্যমে জিনটাকে ঢোকানোর চেষ্টা করতেছে। ওরা তান্ত্রিক ওই জিনকে বোতলে ঢুকাইতে পারে। ওই মানে ছায়াটাতে মারতেছে আর ওই জিনটা ছোট হয়ে আসতেছে আর মারতেছে, ছোট হয়ে আসতেছে আর মারতেছে। পরে একবারে বোতলটায় ঢুকে গেল। বোতলটায় ঢুকার যাওয়ার সাথেই ওই তান্ত্রিকটি বোতলের কাকটা মেরে দিল। বোতলের কেকটা মেরে দিয়ে তখন ওই যে যে আমাকে ঘটনা ঘটেছে তার নাম ওই যে রহিম ভাই, ওকে বললো যে এই বোতলটা তুমি কি করবা, মাটির 3 হাত নিচে পতিয়ে রাখবা, তাইলে জিনটা আর কখনো বের হতে পারবে না। আর শোনো, যদি ভুল করে ওই কাকটা কখনো খুলো তাহলে বুঝবা যে তাহলে তুমি আর পৃথিবীতে বেঁচে থাকবা না, এই জিনটা বের হয়ে তোমাকে মেরে ফেলবে। তখন ওই রহিম কি করলো, বোতলটা দিল। রহিম বোতলটা নিয়ে যাইতেছে আর জিনটা ওকে বলতেছে ভাই আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, আমি এখান থেকে বের হতে পারলে তোমাকে আমি অনেক কিছু দিব, তোমাকে আদর করবো, আপ্যায়ন করবো, তুমি যা চাবা, গাড়ি চাবা, বাড়ি চাবা, কি চাবা, আমি সব কিছু তোমাকে দিব, তুমি শুধু বোতলের কাঠটা খুলে দাও, আমি বের হই। রহিম তো মনে করলো না এটা তো করা যাবে না, আমাকে তো তান্ত্রিক ভাই বলে দিচ্ছে যে এক বোতলের কাঠ খুললে সে আমার জীবনে সর্বনাশ করে দেবে। অনেক বলতেছে এই জিনটা বোতল থেকে, সে রহিম কোনো মতেই শুনতেছে না। ও বোতলটা নিয়ে যাইতেছে যে একটা শূন্য ফাঁকা স্থানে সে 3 হাত মাটির মতো ঘুরে ওইখানে পথে রাখবে। সে যাইতেছে, জিনটা বলতেছে না ভাই আমাকে প্লিজ ভাই এবারের মতো মাফ করে দাও ভাই, ভাই আমি বোতলটা খুলো ভাই, বোতলের কাপটা খুলো ভাই। রহিম তো মানে একটু আবার ও ইমোশনাল ছেলে তো, মাঝে মাঝে ও ভাবতেছে যে খুলে দিই দেখি, খুব ইমোশন বলতেছে যদি আমাকে এত কিছু দেয়। আবার ভাবে যে না যে খুলে দেওয়ার পর সে আমাকে মেরে ফেলে। তারপরে রহিম আরো একটু আগানোর পরে রহিমকে আবার ওই জিনটা বোতলের ভিতর থেকে বলতেছে ভাই আমার মুখ খাপাটা খুলে দাও ভাই, খাপাটা খুলে দাও, আমি আর জীবনে কোনো ক্ষতি করবো না তোমার, আমি উপকার করবো, তুমি আমাকে বাঁচাও ভাই, দয়া করে বাঁচাও। অনেকবার বলতেছে কিন্তু রহিম শুনতে চাইতেছে না। কিন্তু রহিম তো আবার দয়ালু ছেলে, একটু পরে রহিমের মনটা খুলে গেল। ও ভাবলো যে খুলে দিয়ে দেখি কি হয়। কিন্তু আবার ভাবে যে যদি আমাকে আবার কিছু করে, এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকতে সে আস্তে করে কাকটা একটু খোলার চেষ্টা করতে চাইলো। জিনটা আরো জিজ্ঞেস করতে ভাই খোলো। সে কাকটা খোলার সাথে জিনটা ওখান থেকে বের হয়ে গেল। কই যে গেল রহিম আর টের পেল না। কিন্তু রহিম ভাবলো যে না, জিনটাকে মুক্তি দিচ্ছি, সে এখন চলে যাক, আমিও চলে যাবো, গিয়ে কবিরাজকে বলবো যে আমি জিনটাকে মাটির নিচে পোত করে রাখছি, কোনো সমস্যা নেই। কিন্তু রহিম যে ছেড়ে দিছে এটা আর বলে নাই। পরে কিছুক্ষণ পরে রহিম বাইরে আসছে, শুনে যে ওই যিনি কবিরাজ ওই জিনটাকে মারে বোতল ঢুকাইছে,
ওই কবিরাজের নাকি জিনটা আক্রমণ করছে। আক্রমণ বলতে একবারে গাড়িতে যেতেছে, হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা গাছ কবিরাজের মাথার মধ্যে ফেলে দিয়েছে, কবিরাজ সাথে সাথে ডেড হয়ে গেছে। তখন তো রহিম মনে করেন সেই রকম ভয় পেয়ে গেছে, ওরে বাবা এখন তো আমার পালা, আমি তো ওকে করছি। রহিম সেই ভয়তে ঘর থেকে আর বের হয় না, কিন্তু ওই জিনটা তো বুঝতে যে দোষ এখানে কার, রহিমের না কবিরাজের। কবিরাজ যেতে বোতলে ঢুকাইছে আর রহিম তাকে দরদ করে বোতলটাকে ছেড়ে দিছে। সেই রহিম ওই ভয়ে তার এত পরিমাণ ভয় পাইছে যে কবিরাজকে মেরে ফেলছে, কবিরাজকে আমার বলছে যে ওকে ছেড়ে দেওয়া যাবে না। আমার রহিম ভয় পাইতেছে যে আমি তো ছেড়ে দিচ্ছি, এটা তো একমাত্র আমি জানি, আমার মুখ থেকে শুনলে তো আমাকে মেরে ফেলবে। সেজন্য রহিম ওই ওই যে ঘটনাটা ঘটেছে, ও যে কাকটা খোলার কারণে জিনটা বের হয়ে কবিরাজকে মেরেছে, রহিম ওই কথা কাউকে জানাইছিল না। সেজন্য রহিম ওর বলছে, ভাই যে এই কথা আমি কাউকে জানাই নাই, শুধু আপনাকে জানাইছি। সে এখনো ভয় পায় যে ওই জিনটা তাকে আক্রমণ করে নাকি আবার, সে এখনো ওই রকম ভয় পায় যে জিনটা যদি তাকে আসে আক্রমণ করে বা ওরকম মেরে ফেলে, ওই ভয়ে সে এখনো ঘুমাতে পারে না। আর মাঝে মাঝে মনে হয় যে পিছন দিকে কেউ হাঁটতেছে বা তাকে কি আক্রমণ করতে চাইতেছে, সেই রকম ভয় পায়। কিন্তু না, রহিম মাঝে মাঝে যখন দেখে বিপদে পড়ে গেছে, তাকে সাহায্য করার মতো কেউ নাই, হঠাৎ করে দেখে যে কে জানি তাকে আধ্যাত্মিকভাবে সাহায্য করে দেয়, সে ওইখান থেকে উদ্ধার হয়ে যায়। আবার মাঝে মাঝে রহিমের মনে হয় যে আমি যে একটা জিনের উপকার করছিলাম, ওই জিনটা মনে হয় আসে আমাকে উপকার করে, সেজন্য আমার এরকম হবে। এই ঘটনাটা আমাদের জীবনে অনেকেরই ঘটে যায়, এটা এরকম ঘটনা। তাই আশা করি আপনাদের সবারই এরকম জিনের আত্মারিক গল্প বা আলাদিনের জিনের মতো গল্প বা আপনাদের কোনো গল্প যদি জানা থাকে আমাদের এই ইমেলে পাঠিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনার এই গল্প আমাদের চ্যানেলে ছাড়ার জন্য। আর আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমাদের প্রতিদিন রাত 10টার দিকে প্রতিদিন ঠিক রাত 10টায় এই সময় আপনারা আমাদের এই চ্যানেলে এই ভূত এফএম পাবেন। আপনারা আর সুন্দর সুন্দর গল্প জানা থাকলে আমাদের এই